দেখো তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম জেনেটিক্সের আমরা সেকেন্ড ক্লাস আজকে আমরা পড়ব, ঠিক আছে? এবং সেকেন্ড ক্লাসে আমরা আজকে মেনলি যেটা পড়ব সেটা বলি, তবে তার আগে একটু আগের দিন আমরা কি পড়েছিলাম সেগুলো একটু বলে দিই। দেখো আগের দিন আমরা পড়েছিলাম মেন্ডেলের বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে কি পড়েছিলাম আমরা? মেন্ডেলের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমরা কি দেখেছিলাম? মেন্ডেলের এক্সপেরিমেন্ট আমরা দেখেছিলাম। হ্যাঁ, সুতরাং আগের দিন আমরা পড়েছিলাম মেন্ডেলের এক্সপেরিমেন্ট। মেন্ডেলের এক্সপেরিমেন্ট প্রধানত মেন্ডেলের এক্সপেরিমেন্ট জেনারেলি দু ধরনের তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। একটা মোনোহাইব্রিড ক্রস। সুতরাং মেন্ডেলের এক্সপেরিমেন্টে কি থাকে? মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস। তো মোনোহাইব্রিড ক্রসে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, ঠিক আছে? আর আজকে আমরা আরও একটা এক্সপেরিমেন্ট পড়ব মেন্ডেলের, সেটি হলো ডাই হাইব্রিড ক্রস। তাহলে মোনোহাইব্রিড ক্রস এবং তার সঙ্গে সঙ্গে ডাই হাইব্রিড ক্রস, এই দুটো ছিল মেন্ডেলের অন্যতম প্রধান এক্সপেরিমেন্ট। তো এক্ষেত্রে মেন্ডেল আরও একটা বিষয় তিনি ব্যাখ্যা করেছিলেন। আমরা আগে জানতাম যে ইনহেরিটেন্স মানে হচ্ছে পেরেন্টসের যে ক্যারেক্টার সেটা সন্তানের মধ্যে যায়, তো এটাই হলো ইনহেরিটেন্স। কিন্তু কিভাবে একটা ক্যারেক্টার প্রধানত কন্ট্রোলড হয়, তো সেটাই মেন্ডেল ব্যাখ্যা করেছিলেন। দেখ আগের দিন আমরা এটাও দেখেছিলাম যে যদি আমরা একটা সোম্যাটিক সেল নিই, এটা হচ্ছে ধরা যাক একটা সোম্যাটিক সেল, তাহলে সোম্যাটিক সেলে ক্রোমোজোমগুলো সবসময় ডিপ্লয়েড সেটে থাকে। এরকম একটা ক্রোমোজোম থাকে এবং এরকম একটা ক্রোমোজোম থাকে। একটা ক্রোমোজোম পিতার থেকে আসে আর একটা ক্রোমোজোম মাতার থেকে আসে। তো এগুলোকেই আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই যে হোমোলোগাস ক্রোমোজোম আছে, এর পার্টিকুলার জায়গাতে একটা পার্টিকুলার সাইটে প্রধানত এই যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা, তো এটাকেই আমরা বলবো লোকাস। ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গাকে আমরা কি বলবো? লোকাস, ঠিক আছে? মনে কর ধর এরকম একটা ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোমই আমি এক্ষেত্রে আঁকছি। ধরা যাক এরকম একটা ক্রোমোজোম আছে এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা ক্রোমোজোম আছে। মানুষের দেহকোষে এরকম মোট 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে। এখন মানুষের দেহতে ধর 46 অ্যাকচুয়ালি ক্রোমোজোম আছে, কিন্তু জিনের সংখ্যা প্রায় 30,000। তাহলে ক্রোমোজোম কতগুলো? ক্রোমোজোম হচ্ছে 46, কিন্তু জিন কতগুলো? জিন হচ্ছে 30,000 জিন থাকে অলমোস্ট। তাহলে এক্ষেত্রে একটা ক্রোমোজোমে নিশ্চয়ই একাধিক জিন থাকবে এবং বিভিন্ন ক্যারেক্টারকে কন্ট্রোল করার জন্য জিনগুলো ক্রোমোজোমের একটা স্পেসিফিক জায়গাতে থাকে। যেমন ধরা যাক এরকম একটা জায়গা আছে, তো এই জায়গাতে একটা স্পেসিফিক ক্যারেক্টারকে কন্ট্রোল করার জিন থাকে। তাহলে এই যে স্পেসিফিক যে জায়গা, তো এটাকেই আমরা বলবো লোকাস, যেটা এটা বলছিলাম যে লোকাস কাকে বলে। তো মোনোহাইব্রিড ক্রসে আমরা দেখেছিলাম, তাহলে যদি আমরা হাইট এই ক্যারেক্টারকে আমরা যদি ধরি, তার দুটো ট্রেট আছে, একটা টল আর একটা হচ্ছে ডোয়ার্ফ। মনে কর ধর এরকম একটা হোমোলোগাস ক্রোমোজোম আছে, তাহলে এখানে ক্যাপিটাল টি জিন আছে আর এটা হচ্ছে স্মল টি জিন আছে। তাহলে হাইট এই ক্যারেক্টার কন্ট্রোলড হচ্ছে কি দিয়ে? মেন্ডেল এটা বলেছিলেন যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার ইজ কন্ট্রোল বাই 2 ফ্যাক্টর। পরবর্তীকালে এই দুটো ফ্যাক্টরকেই বলা হয়েছিল জিন। তাহলে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার সবসময় কি হয়? দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। যখন আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে চয়েস করব, তো তখন সেটা মোনোহাইব্রিড ক্রস। কিন্তু যদি আমরা দুটো ক্যারেক্টারকে যদি আমরা চয়েস করি, তাহলে দুটো ক্যারেক্টার, অন্যান্য সমস্ত ক্যারেক্টার এক্ষেত্রে সেম থাকে, কিন্তু কেবলমাত্র দুটো ক্যারেক্টার ডিফারেন্ট থাকে। যেমন এই দুটো ক্যারেক্টার, যেমন সিড, মটরের যে বীজ আছে, তো বীজের একটা হচ্ছে আকৃতি মানে হচ্ছে শেপ, আর একটা হচ্ছে কালার, ঠিক আছে? তাহলে দুটো ক্যারেক্টারকে যখন আমরা নেব, তখনই তাকে আমরা বলবো ডাই হাইব্রিড ক্রস। আমরা দেখব ডাই হাইব্রিড ক্রস প্রকৃতপক্ষে কি। সুতরাং মোনোহাইব্রিড ক্রস আমরা দেখলাম একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে হাইট, বাট দিস সিঙ্গেল ক্যারেক্টার ইজ কন্ট্রোল বাই 2 ফ্যাক্টর, রাইট? তাহলে মেন্ডেল বলছেন যে কোনো একটা ক্যারেক্টার সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয় এবং তার মধ্যে একটা ফ্যাক্টর সবসময় ডমিনেন্ট ওভার আরও একটা ফ্যাক্টর। তার মানে কোনো হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে এক্ষেত্রে এই যে ফ্যাক্টর সেগুলো একই রকম হতে পারে। যদি একই রকম হয় তখন তাকে বলে হোমোজাইগাস। সেটা হতে পারে ক্যাপিটাল টি, হতে পারে স্মল টি। ক্যাপিটাল টি যদি হয় তাহলে সেই গাছটা হবে লম্বা, আবার স্মল টি যদি হয় তাহলে সেই প্ল্যান্টটা কেমন হবে? ডোয়ার্ফ, মানে হচ্ছে খর্ব। কিন্তু যদি কোনো হেটারোজাইগাস যদি কোনো ইন্ডিভিজুয়াল হয়, তাহলে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে যে কোনো একটা ফ্যাক্টর বা জিন 100% প্রকাশ পাবে।
তাহলে 100% সেটা কি হবে, এক্সপ্রেসড হবে, এবং এটাই হচ্ছে ল অফ ডমিনেন্স, আগের দিন আমরা দেখেছিলাম। তাহলে এক্ষেত্রে আমি এটা বারবার বলছি যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার ইজ অলওয়েজ কন্ট্রোল বাই টু জিন, বিকজ in our somatic cell there are present two homologous chromosome. So in a particular site of this homologous chromosome the genes of specific character or trait reside, right? তাহলে এই প্লেসটাকে আমরা কি বলবো, লোকাস। সুতরাং হাইটের জন্য জিনগুলো যদি এরকম হয়, ফ্যাক্টর যদি ক্যাপিটাল টি স্মল টি যদি দুটো ফ্যাক্টর হয় যাকে আমরা অ্যালিল বলবো, কোনো ইন্ডিভিজুয়ালে অবভিয়াসলি দুটো একই রকমের অ্যালিল থাকতে পারে, অথবা এখানেও আমরা দেখছি দুটো একই রকমের অ্যালিল থাকতে পারে, অথবা ডিফারেন্ট রকমের অ্যালিল থাকতে পারে। সমস্যা তখনই হয় যখন ডিফারেন্ট রকমের অ্যালিল থাকে। মেন্ডেল বলছেন, অ্যাকর্ডিং টু মেন্ডেল, কোনো একটা পার্টিকুলার ট্রেটকে কন্ট্রোল করার জন্য দুটো যদি ডিফারেন্ট অ্যালিল থাকে, তার মধ্যে একটা অ্যালিল 100% প্রকাশ পায় আর একটা অ্যালিল 0% প্রকাশ পায়। তো এটাই হচ্ছে মেন্ডেলের এটাই হলো কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের পার্টিকুলার বৈশিষ্ট্য প্রধানত কিভাবে দুটো জিন বা দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। কিন্তু মেন্ডেল যে সমস্ত ক্যারেক্টারগুলোকে চয়েস করেছিলেন, তো সেই সমস্ত ক্যারেক্টার লাকিলি মেন্ডেলিয়ান বিভিন্ন এই রুলসকে ফলো করে। কিন্তু ঘটনা হচ্ছে বায়োলজি ইজ কল্ড অ্যাজ সায়েন্স অফ এক্সেপশন। তো মেন্ডেলের কিছু এক্সেপশন আছে। তাহলে আমরা কি দেখব, আজকে আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হলো মেন্ডেলিয়ান এক্সেপশন। মেন্ডেলের যে কথাগুলো যেগুলো বলেছিলেন তার কিছু এক্সেপশন আছে, খুব ইন্টারেস্টিং। সেই এক্সেপশনগুলো আমরা পড়ব। এবং মেন্ডেল মোনোহাইব্রিড ক্রসে বলেছিলেন যে F2 জেনারেশনে, তাহলে দেখ মোনোহাইব্রিড ক্রসে আমরা কি দেখেছিলাম, F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও কি ছিল, F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও ছিল 3:1, আর জেনোটাইপিক রেশিও তাহলে কি ছিল, জেনোটাইপিক রেশিও ছিল 1:2:1। তো এক্সেপশন অফ মেন্ডেলিজমে এই রেশিওগুলো কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেন্ডেলিয়ান এক্সেপশন। মেন্ডেলিয়ান এক্সেপশনে প্রথমেই যে এক্সেপশনটা আমরা দেখব তো সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। প্রথম আমরা কি দেখব, ইনকমপ্লিট ডমিনেন্স, যেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। ভালো করে আগে কনসেপ্টটা নিয়ে নাও। তো ইনকমপ্লিট ডমিনেন্স মানে কি, মেন্ডেল বলছেন যে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে একটা জিন 100% এক্সপ্রেসড হয়, সো দিস ইজ কল্ড কমপ্লিট ডমিনেন্স। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স মানে কি, ধরা যাক কোনো একটা হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল আছে, এটা ক্যাপিটাল আর স্মল আর আছে, তার মধ্যে দুটো জিনই প্রকাশ পাবে, সো বোথ জিন এক্সপ্রেসড। এক্ষেত্রে কি হবে, দুটো জিনই এক্ষেত্রে এক্সপ্রেসড করবে, বাট লেস দেন 100%। দুটো জিনই প্রকাশ পাবে, কিন্তু দুটো জিন 100% নয়, 100%-এর কম হয়ে প্রকাশ পাবে। সো দিস ইজ অ্যান এক্সেপশন অফ মেন্ডেলিজম অ্যান্ড দিস ইজ কল্ড ইনকমপ্লিট ডমিনেন্স। এটুকু বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে দেখো মেন্ডেলের আরও একটা এক্সেপশন আমরা দেখব, তো সেটা হচ্ছে কোডমিনেন্স। হোয়াট ইজ দিস কোডমিনেন্স? কোডমিনেন্স মানে কি, মেন্ডেল বলছেন যে যখন কোনো হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল হয়, তো সেই হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে দুটো ফ্যাক্টর যদি থাকে, একটা জিন 100% প্রকাশ পায় এবং আর একটা ফ্যাক্টর প্রকাশ পায় না। বাট ইন কেস অফ কোডমিনেন্স, আমরা যদি কোডমিনেন্সকে যদি আমরা ধরি, তাহলে আমরা যদি কোডমিনেন্সকে যদি আমরা ধরি, দেখো এখানে ধরা যাক দুটো জিন আছে, এখানে কি করব আমরা, দুটো জিন লিখবো, একটা IA আর একটা হচ্ছে IB। তো এইরকম যদি দুটো জিন থাকে, দুটো জিনই 100% প্রকাশ পাবে। সো টু জিন, বোথ জিন যখন 100% প্রকাশ পাবে তখন তাকে বলে কোডমিনেন্স। ক্লিয়ার? মেন্ডেল বলেছিলেন যে কোনো একটা জিন 100% প্রকাশ পাবে, বাট ইন দিস কেস, ইন কেস অফ কোডমিনেন্স, বোথ জিন 100% এক্সপ্রেস করবে। দিস ইজ কল্ড কোডমিনেন্স। সো ইট ইজ এ ক্লিয়ার এক্সেপশন অফ মেন্ডেলিজম। ইনকমপ্লিট ডমিনেন্স দেখলাম আমরা, কোডমিনেন্স দেখলাম। আরও একটা আমরা এক্সেপশন অফ মেন্ডেলিজম পড়ব, খুব ইন্টারেস্টিং টপিক, অত্যন্ত বোঝার আছে, এবং সেটি হলো মাল্টিপল অ্যালিল। আরও একটা এক্সেপশন অফ মেন্ডেলিজম পড়ব, সো দিস ইজ মাল্টিপল অ্যালিল। হোয়াট ইজ দিস মাল্টিপল অ্যালিল? মেন্ডেল বলেছিলেন যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যে ফ্যাক্টরগুলো, সেগুলো ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে অবস্থান করে।
তাহলে যদি আমরা হোমোলোগাস ক্রোমোজোম যদি ধরি, তাহলে দেখো এখানে এরকম একটা হোমোলোগাস ক্রোমোজোম জোড় আছে, তাহলে এটা একটা ক্রোমোজোম আর এটা একটা ক্রোমোজোম, ধর ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম। তাহলে ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোমের আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্টিকুলার লোকাস, ঠিক আছে। তাহলে এখানে একটা লোকাস আছে, এখানে একটা লোকাস আছে। তাহলে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমে আমরা কতগুলো লোকাস দেখতে পাচ্ছি? দুটো লোকাস। তাহলে তারা কি করবে? তারা দুটো জিনকে তারা ধারণ করতে পারে, আইদার সেটা ক্যাপিটাল টি হতে পারে অথবা স্মল টি হতে পারে, এই পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু মাল্টিপল অ্যালিল কাকে বলে? মাল্টিপল অ্যালিল হচ্ছে সেটাই যখন কোনো জিন মোর দেন টু ফর্মে থাকে। তাহলে যখন কোনো জিন মোর দেন টু ফর্মে থাকে, যখন কোনো জিন দুটো ফর্মে থাকে তো তখন তাকে আমরা বলবো মাল্টিপল অ্যালিল। ডিফারেন্ট ফর্ম অফ জিন ইজ কল্ড অ্যাজ অ্যালিল। যেমন হাইটের জিনটা দুটো ফর্মে থাকে, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, সুতরাং এটাই হচ্ছে অ্যালিল, ঠিক আছে। জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রকম ডাই অ্যালিলিক জিনই থাকে, বাট ইন কেস অফ মাল্টিপল অ্যালিল যখন কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার একের বেশি জিন দিয়ে কন্ট্রোলড হয়, যেমন মানুষের হিউম্যান এ বিও ব্লাড গ্রুপ, তাহলে হিউম্যান এ বি ও ব্লাড গ্রুপ, মানুষের 4 রকমের ব্লাড গ্রুপ থাকে, এ বি আর ও। তো হিউম্যান এই 4 রকমের ব্লাড গ্রুপের যে সিস্টেম, তো তাকেই আমরা বলবো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। সো হিউম্যান এবিও ব্লাড গ্রুপ সবসময় 3টে জিন দিয়ে কন্ট্রোলড হয়, একটা আইএ, একটা আইবি আর একটা হচ্ছে I0। তাহলে যদি 3টে জিন দিয়ে যদি কন্ট্রোল যদি হয়, তাহলে অবভিয়াসলি ইট ইজ এ ক্লিয়ার এক্সেপশন অফ মেন্ডেলিজম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা মেন্ডেলিজমের একটা এক্সেপশন। সুতরাং এই জায়গাতে দেখ, মাল্টিপল অ্যালিলিক সিরিজের কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালে, কোনো মানুষের মধ্যে মাল্টিপল অ্যালিলিক সিরিজের কতগুলো জিন থাকবে? কতগুলো জিন থাকবে তাহলে মাল্টিপল অ্যালিলিক সিরিজের, বলো? মোর দেন 2। কোন একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালে, কোন একটা মানুষের ক্ষেত্রে যদি 3টে যদি পপুলেশনে যদি জিন থাকে, তাহলে কোনো মানুষের ক্ষেত্রে সেই 3টে জিনের কতগুলো থাকবে? সেই 3টে জিনের দুটো জিন থাকবে। এক্ষেত্রে দেখ, একটা মানুষের ক্ষেত্রে আমি কি বললাম, তো দুটো লোকাস থাকে, তো তাহলে এখানে একটা জিন ধরবে আর এখানে একটা জিন ধরবে, তো আর একটা জিন কোথায় ধরবে? আর একটা জিন তো ধরবে না। তাহলে কোনো পপুলেশনে 3টে জিন থাকে, পপুলেশনে 3টে জিন থাকে, কিন্তু যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালকে যদি আমরা ধরি, তাহলে মাল্টিপল অ্যালিলিক সিরিজের যে কোনো দুটো জিন থাকবে, নট 3। কি বললাম, বোঝাতে পেরেছি? ক্লিয়ার এটা? ঠিক আছে। তাহলে মাল্টিপল অ্যালিল আমরা কাকে বলছি? যখন কোনো একটা এটা কি করছিস তুই? তাহলে কোনো একটা মাল্টিপল অ্যালিল আমরা কাকে বলছি? যখন কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার যখন মোর দেন 2 জিন দিয়ে যখন কন্ট্রোলড হচ্ছে, তো তখনই তাকে আমরা বলবো মাল্টিপল অ্যালিল। একটা পপুলেশনে মাল্টিপল অ্যালিলের 3টে জিন এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল, কোনো মানুষের ক্ষেত্রে মাল্টিপল অ্যালিলিক সিরিজের যে কোনো দুটো জিন থাকবে। কেন? কারণ দুটো লোকাসই মানুষের থাকে, 3টে লোকাস থাকে না। ক্লিয়ার এটা? কি বললাম, বোঝাতে পেরেছি এটা? ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ, আরও একটা মেন্ডেলের আমরা এক্সেপশন দেখব, এবং সেটা হলো প্লিওট্রপি এবং তার সঙ্গে সঙ্গে পলিজেনিক ইনহেরিটেন্স। তো প্লিওট্রপি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরও একটা মাল্টিপল অ্যালিলের আরও একটা মেন্ডেলের আমরা এক্সেপশন দেখব, এবং সেটা হলো প্লিওট্রপি। প্লিওট্রপি মানে কি? মেন্ডেল বলেছেন যে কোনো একটা পার্টিকুলার জিন একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করে, সুতরাং সিঙ্গেল জিন, তিনি বলছেন সিঙ্গেল জিন মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। সিঙ্গেল জিন মানে কি? সিঙ্গেল ক্যারেক্টার। কিন্তু প্লিওট্রপিতে আমরা কি দেখব? সো প্লিওট্রপি কোনটা? দেখ, যদি প্লিওট্রপিক যদি জিন হয়, তাহলে সেই প্লিওট্রপিক জিন একের বেশি ক্যারেক্টারকে কন্ট্রোল করবে। এখানে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2। তাহলে কোনো জিন যখন একের বেশি ক্যারেক্টারকে যখন কন্ট্রোল করে, তো তখনই তাকে আমরা বলবো প্লিওট্রপি। যেমন মানুষের যে সিকল সেল অ্যানিমিয়া, মানুষের কি রোগ হয়? সিকল সেল অ্যানিমিয়া, যেটাকে বলা হয় স্কার ডিজিজ, এটা একটা প্লিওট্রপির এক্সাম্পল। এছাড়া মানুষের আরও একটা ডিজিজ হয়, তার নাম ফিনাইল কিটোনিউরিয়া, এটা হলো প্লিওট্রপির এক্সাম্পল।
এরপরে একদম লাস্ট আমরা যেটা দেখব মেন্ডেলের এক্সেপশন, সেটি হলো পলিজেনিক ইনহেরিটেন্স। আরও একটা এক্সেপশন আছে আমাদের সিলেবাসে, সেটি হলো পলিজেনিক ইনহেরিটেন্স। হোয়াট ইজ দিস পলিজেনিক ইনহেরিটেন্স? পলিজেনিক ইনহেরিটেন্স মানে প্লিওট্রপির জাস্ট অপোজিট, যেখানে একটা সিঙ্গেল জিন প্লিওট্রপিতে একাধিক ক্যারেক্টারকে কন্ট্রোল করছিল, বাট ইন কেস অফ পলিজেনিক ইনহেরিটেন্স একের বেশি জিন, তাহলে জিন 1, জিন 2, জিন 3, একের বেশি জিন এক্ষেত্রে একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, ঠিক আছে? সুতরাং সিঙ্গেল ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, এটাই হলো পলিজেনিক ইনহেরিটেন্স। এক্সাম্পল কি? মানুষের হিউম্যান স্কিন কালার, মানুষের যে স্কিনের যে কালার, ডিফারেন্ট রকমের আমরা স্কিন কালার দেখতে পাই, তাহলে এই ডিফারেন্ট রকমের স্কিন কালার একের বেশি জিন দিয়ে কন্ট্রোলড হয়। সুতরাং এটাই হলো পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম অ্যাকচুয়ালি আজকে আমরা কোন অংশগুলো পড়ব। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? ঠিক আছে, আচ্ছা। পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? আমরা জানি যে একটা জিন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে, কিন্তু ইন কেস অফ পলিজেনিক ইনহেরিটেন্স মোর দেন ওয়ান জিন কন্ট্রোল সিঙ্গেল ক্যারেক্টার। যেমন মানুষের যে স্কিন কালার আছে, তো মানুষের ত্বকের রং একাধিক জিন দিয়ে কন্ট্রোল হয়। সুতরাং এটাই হচ্ছে পলি কথার মানে কি বেশি, জিন মানে কি জিন, তার মানে একের বেশি জিন যখন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে, তো তখনই তাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, ক্লিয়ার তো? প্লিওট্রপি তাহলে কাকে বলে? সিঙ্গেল জিন যখন একের বেশি ক্যারেক্টারকে কন্ট্রোল করে, তো তখনই তাকে আমরা বলবো প্লিওট্রপি। ওকে, আচ্ছা। এবার দেখো, এবারে মেন আমরা নোটসে চলে এসেছি। তো এখন আমরা যেটা পড়বো, তো সেটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, মানে মেন্ডেলের যে ইনহেরিটেন্স যেগুলো এতক্ষণ বললাম, তো সেগুলোই একটু নোটস থেকে একটু দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। তো মেন্ডেল কি বলেছিলেন যে কনসেপ্ট অফ ডমিনেন্স, তো মেন্ডেল এক্ষেত্রে কি বলছেন, ডমিনেন্সের যে কনসেপ্ট আছে সেটা কি বলছে, বলছে এভরি জিন কন্টেন্স ইনফরমেশন টু এক্সপ্রেস দ্য পার্টিকুলার ট্রেট। প্রত্যেকটা জিন প্রধানত একটা ট্রেটকেই কন্ট্রোল করে। ইন এ ডিপ্লয়েড অর্গানিজম, যখন একটা ডিপ্লয়েড অর্গানিজম থাকে, তাহলে প্রত্যেকটা জিনের আমরা কতগুলো কপি পাবো? দুটো কপি পাবো, এবং সেটাকেই বলা হয় অ্যালিলিক পেয়ার। বাট ইন হেটারোজাইগাট, যদি হেটারোজাইগাট হয়, দিস টু অ্যালিলস আর নট আইডেন্টিক্যাল। ঠিক আছে, অবভিয়াসলি যদি হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল হয়, তাহলে দুটো অ্যালিল এক্ষেত্রে আইডেন্টিক্যাল হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে কি হবে? দুটো অ্যালিল এক্ষেত্রে মানে আইডেন্টিক্যাল হবে না। সো ওয়ান অফ দেম মডিফাইড ডিউ টু সাম চেঞ্জেস। তাহলে এই যে অ্যালিল, যে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে মনে কর ধর দুটো অ্যালিল আছে, সুতরাং তার মধ্যে কি হবে? কিছু চেঞ্জেস হবে। মনে কর ধর এরকম দুটো জিন আছে, একটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কি হচ্ছে? ওয়ান অফ দেম মডিফাইড ডিউ টু সাম চেঞ্জেস। এখানে দেখ, তার মানে একটা ডমিনেন্ট অ্যালিল হবে আর একটা রিসেসিভ অ্যালিল হবে। হোয়েন মডিফাইড অ্যালিল ইজ ইকুইভ্যালেন্ট টু আনমডিফাইড অ্যালিল, যখন এই মডিফাইড অ্যালিল যদি কোনোভাবে জিনের মিউটেশন হয়, তাহলে যদি মডিফাইড অ্যালিলটা অনেক সময় আনমডিফাইড অ্যালিলের মতোই যদি হয়ে যায়, ইট উইল প্রডিউস দ্য সেম ট্রেট, এবং সাচ ইকুইভ্যালেন্ট পেয়ার ইজ ভেরি কমন। দেখ এখানে যেটা বলছিলাম, মনে কর ধর পার্টিকুলার জিনের সবসময় মিউটেশন হচ্ছে, এই জিনটা ধর মিউটেটেড হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই মিউটেশন বা পরিবর্তনটার লেভেল থাকতে হবে। সেই লেভেল বা চেঞ্জেসটা যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখ, নর্মাল অর আনমডিফাইড অ্যালিল প্রডিউস দ্য নর্মাল এনজাইম, সো ট্রান্সফর্ম দ্য সাবস্ট্রেট। তাহলে কোন একটা পার্টিকুলার জিন থেকে একটা এনজাইম তৈরি হয়, এটা বলেছিলেন বিজ্ঞানী বিডেল আর টটাম। তাহলে যখন কোনো একটা পার্টিকুলার যদি একটা নর্মাল অ্যালিল থাকে, সেই নর্মাল অ্যালিল কি করবে? সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করবে, কারণ এখান থেকে যে এনজাইম তৈরি হবে সেটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে, এটা এনজাইমের ফাংশন। কিন্তু অ্যালিলটা যদি মডিফাইড ইন সাচ এক্সটেন্ট, এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, একটা অ্যালিল কেন ডমিনেন্ট হয় আর একটা অ্যালিল কেন রিসেসিভ হয়? তাহলে এই মডিফিকেশন যদি অনেক বেশি হয়ে যায়, দ্য ফেনোটাইপ মে বি অ্যাফেক্টেড, তখন ফেনোটাইপটা অ্যাফেক্টেড হয় অ্যান্ড কন্ট্রোল বাই আনমডিফাইড অ্যালিল। ঠিক আছে, তাহলে দেখ, এই যে এখানে আমরা যদি দেখি যে মডিফাইড অ্যালিল, যেমন এক্ষেত্রে এক্সাম্পল দিয়েছে যে স্মল টি, তো স্মল টি একটা মডিফাইড অ্যালিল, এর এমনভাবে মডিফিকেশান হয়েছে যে এ যে এনজাইম তৈরি করছে সেটা হচ্ছে নর্মাল অর লেস এফিসিয়েন্ট, অতটা বেশি এফেক্টিভ নয়। অথবা এরকম হতে পারে সেটা নন ফাংশনাল এনজাইম, অথবা নো এনজাইম অ্যাট অল।
অথবা নো এনজাইম অ্যাট অল। ঠিক আছে, তাহলে এই যে অ্যালিল যেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে স্মল টিতে, মনে কথা এর এমন মডিফিকেশান হয়েছে, সেই মডিফিকেশান এরকম হতে পারে, খুব বেশি কম মডিফিকেশান হতে পারে, অথবা এমন মডিফিকেশান হচ্ছে যেটা প্রধানত ফাংশনাল এনজাইম তৈরি করছে না, অথবা নো এনজাইম, কোনো এনজাইম তৈরি করছে না। তাহলে প্রথম ক্ষেত্রে এই মডিফাইড অ্যালিল ইজ ইকুইভ্যালেন্ট টু নর্মাল অ্যালিল। আমি যেটা বলতে চাইছি, কোনো জিনের সবসময় চেঞ্জ হয় এবং সেই চেঞ্জের লেভেল আছে, সেই চেঞ্জের যদি লেভেলটা যদি কম হয়, যার ফলে সে কিন্তু এনজাইম তৈরি করছে, কিন্তু সেই এনজাইম অতটা শক্তিশালী নয়, বাট সেই এনজাইমটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করছে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাহলে 1 নাম্বার কেসে কোনো রিসেসিভ অ্যালিল তৈরি হবে না। কিন্তু এমন যদি পরিবর্তন হয় যে তার ফলে সেই অ্যালিল বা জিন যদি একটা নন ফাংশনাল এনজাইম তৈরি করে, অথবা কোনো এনজাইম যদি না তৈরি করে, তাহলেই সেটা কিন্তু রিসেসিভ হয়ে যাবে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা অ্যালিল কেন ডমিনেন্ট হয় আর একটা অ্যালিল কেন রিসেসিভ হয়। এটুকু বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এবার দেখ, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। সো দিস ইজ অ্যান এক্সেপশন অফ মেন্ডেলিজম। ইট ইজ ইন্ট্রাজেনিক ইন্টারাকশন। ইন্ট্রাজেনিক মানে কি? মানে হচ্ছে এই যে একটা পার্টিকুলার যে ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোম আছে, যখন একই লোকাসের মধ্যে জিনগুলো থাকে তো তখনই তাকে আমরা বলবো ইন্ট্রাজেনিক। ঠিক আছে, তার মানে একই অ্যালিলের মধ্যে হচ্ছে, জিন তো ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, তাহলে যখন একটা জিনের ডিফারেন্ট অ্যালিলের মধ্যে যখন ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে রিয়াকশানের ফলেই এরকম ইনকমপ্লিট ডমিনেন্স তৈরি হচ্ছে। সো টু অ্যালিল ইন্টারাক্ট উইথ ইচ আদার, দুটো অ্যালিল নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, প্রেজেন্ট ইন দ্য সেম লোকাস, একই লোকাসে। ঠিক আছে, মেন্ডেলের আমরা যে নর্মাল যে মোনোহাইব্রিড ক্রস দেখেছিলাম, দেখ নর্মাল মোনোহাইব্রিড ক্রসে আমরা ফেনোটাইপিক রেশিও কি দেখেছিলাম? F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও দেখেছিলাম 3:1, আর জেনোটাইপিক রেশিও কি ছিল 1:2:1। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সে F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও হবে সবসময় 1:2:1, যেটা এক্সেপশন অফ মেন্ডেলিজম, সেই জন্য রেড কালিতে করা আছে। তাহলে দেখ নর্মাল মোনোহাইব্রিড ক্রসে ফেনোটাইপিক রেশিও 3:1, জেনোটাইপিক রেশিও 1:2:1, বাট ইন কেস অফ ইনকমপ্লিট ডমিনেন্স, যেটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা, সেখানে F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও এবং জেনোটাইপিক রেশিও দুটোই সেম হবে। ক্লিয়ার? কিভাবে হবে দেখাবো। এখানে দেখ একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ বলছে ইন F1 হেটারোজাইগট, যখন দুটো পিওর ইন্ডিভিজুয়ালের মধ্যে আমরা যখন ক্রস করব, হ্যাড এ ফেনোটাইপ দ্যাট ডিড নট রিজেম্বল আইদার অফ দ্য টু প্যারেন্টস। মেন্ডেল কি বলেছিলেন? যে দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমরা ক্রস করি, তাদের যে সন্তান তৈরি হবে, সেই সন্তান পিতা অথবা মাতার যে কোনো একটার মতো দেখতে হবে। কিন্তু এক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ইন্টারমিডিয়েট ফেনোটাইপ, যেটা বলছিলাম যে দুটো অ্যালিলি এক্সপ্রেসড হবে বাট লেস দ্যান 100%। সুতরাং একে বলা হয় ব্লেন্ডেড ইনহেরিটেন্স। এক্সাম্পল কি? দেখ এখানে বলছে ফ্লাওয়ার কালার ইন দ্য স্ন্যাপড্রাগন, তাহলে এক্সাম্পল 1, স্ন্যাপড্রাগন অর ডগ ফ্লাওয়ার অর অ্যান্টিরাইনাম স্পিসিস অর 4 o'clock তার মধ্যে দেখা যায়। আমরা এখানে ক্রস করছি একটা রেড ফ্লাওয়ারের সঙ্গে একটা হোয়াইট ফ্লাওয়ার। তাহলে রেড ফ্লাওয়ার মানে কি? রেড ফ্লাওয়ার, এক্ষেত্রে দেখ দুটো জিন আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, হোয়াইট ফ্লাওয়ার মানে স্মলার ধরে নিচ্ছি। সুতরাং মেন্ডেলের এক্ষেত্রে তাহলে গ্যামেট কি তৈরি হচ্ছে? দেখ এই ক্যাপিটাল আর থেকে এখানে ক্যাপিটাল আর, আবার এখানে দেখো স্মলার, এই দুটো যুক্ত হলে তাহলে কি তৈরি হবে? অফস্প্রিং তৈরি হচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল আর স্মলার। কিন্তু এখানে এদের যে কালার সেটা কিন্তু পিঙ্ক হচ্ছে, সেটা কিন্তু রেড অথবা হোয়াইট নয়। মেন্ডেল বলেছিলেন যে F1 জেনারেশনে আইদার ওয়ান অফ দ্য পেরেন্টসের ক্যারেক্টার দেখা যাবে, এখানে পেরেন্টসকে রেড অথবা হোয়াইট, বাট এই ক্ষেত্রে F1 জেনারেশনে আমরা কি কালার দেখতে পাবো? পিঙ্ক কালার। তাহলে আর ইজ নট কমপ্লিটলি ডমিনেন্ট ওভার আর স্মলার। ঠিক আছে, তাহলে পিঙ্ক কালারের আমরা ফ্লাওয়ার দেখতে পাবো। সুতরাং আমরা যদি F2 জেনারেশন যদি দেখি, তাহলে দেখ ক্যাপিটাল আর স্মলার, আর তাহলে এখানে জেনোটাইপিক রেশিও আমরা দেখছি 1:2:1। আবার দেখ ফেনোটাইপিক রেশিও তাহলে কি হচ্ছে? রেড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে হোয়াইট, সেটাও কিন্তু 1:2:1। সুতরাং এটা হচ্ছে এক্সেপশন অফ মেন্ডেলিজম। বোঝাতে পেরেছি? ইনকমপ্লিট ডমিনেন্স বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার দেখো, এবার আর একটা ডিজিজ আমরা দেখবো, সেটা হচ্ছে হিউম্যানস টি-সেক্স ডিজিজ। এটা যদিও এনসিআরটিতে মেনশন করা নেই, তবু আমি এটা করে দিয়েছি। বলছে ক্যাপিটাল H জিন প্রডিউস অ্যান এনজাইম, তার নাম হেক্সোজ অ্যামিনাইডেস।
ক্যাপিটাল এইচ জিন, মানুষের ক্ষেত্রে যে ক্যাপিটাল এইচ জিন আছে সেটা একটা এনজাইম তৈরি করে, তার নাম হেক্সোস অ্যামিনাইডেজ। কোনো ইন্ডিভিজুয়ালের যদি জেনোটাইপ ক্যাপিটাল এইচ হয় তাহলে তার মধ্যে 100% হেক্সোস অ্যামিনাইডেজ এনজাইম তৈরি হয়। তাহলে এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিন্তু নর্মাল হবে। কিন্তু যদি এরকম কোনো ইন্ডিভিজুয়াল হয় ক্যাপিটাল এইচ এ স্মল এইচ, তাহলে দেখ ক্যাপিটাল এইচ 50% প্রকাশ পাচ্ছে, নট 100%, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। এক্ষেত্রেও কিন্তু নর্মাল ফেনোটাইপ দেখতে পাবো। আর যদি স্মল এইচ যদি হয় তাহলে নো, এক্ষেত্রে হেক্সোস অ্যামিনাইডেজ, তার মানে এক্ষেত্রে এই মানুষটা টেসেক্স রোগ ঘটবে। ঠিক আছে, সুতরাং হিউম্যান টেসেক্স ডিজিজ ইজ অলসো অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে কোনো হেটারোজাইগাস ইন্ডিভিজুয়ালে দুটো জিনের মানে যদি 100% যদি প্রকাশ না পায় তখনই তাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোডমিনেন্স। মেন্ডেল কি বলেছিলেন? মেন্ডেল বলেছিলেন যে F1 জেনারেশনে যে ইন্ডিভিজুয়াল তৈরি হবে সেটা পিতা অথবা মাতার যে কোনো একটার মতো দেখতে হবে, আইদার অফ দ্য টু পেরেন্টস, বাট ইন কেস অফ কোডমিনেন্স F1 রিজেম্বল বোথ পেরেন্টস। ঠিক আছে, কিন্তু কোডমিনেন্সে F1 দুটো বাবা এবং মা দুজনেরই ক্যারেক্টার পাচ্ছে। তো এটাও কিন্তু এক্সেপশন অফ মেন্ডেলিজম, এটাও কিন্তু এক রকমের ইন্ট্রাজেনিক ইন্টারাকশন লাইক ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে দেখ অ্যাকচুয়ালি বোথ অ্যালিল এক্সপ্রেস ইকুয়ালি, এক্ষেত্রে দুটো অ্যালিলই কিন্তু 100% প্রকাশ পায়। এক্ষেত্রেও কিন্তু ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও হবে 1:2:1। দেখ ফেনোটাইপিক রেশিও আর জেনোটাইপিক রেশিও কিন্তু সিমিলার ইন কেস অফ F2 জেনারেশন, জাস্ট ইনকমপ্লিট ডমিনেন্সের মতো। ঠিক আছে, কোডমিনেন্সের একটু এক্সাম্পল দেখো। বলছে ডিফারেন্ট টাইপ অফ আরবিসি দ্যাট ডিটারমাইন দ্য এবিও ব্লাড গ্রুপিং ইন হিউম্যান। একটা মানুষ, তোর মনে কর ধর ব্লাড গ্রুপ হচ্ছে এবি, তাহলে তোর আরবিসি এক রকমের, আমার ব্লাড গ্রুপ ধর ও, আমার আরবিসি বা লোহিত কণিকা একরকম। আবার কারো যদি বি হয় তাহলে বি এরকম দেখতে হবে, কারো যদি এ হয় এরকম হবে। তাহলে ডিফারেন্ট টাইপস অফ আরবিসি দ্যাট ডিটারমাইন দ্য এবিও ব্লাড গ্রুপিং ইন দ্য হিউম্যান, এটা কিন্তু কোডমিনেন্সের এক্সাম্পল। এবিও ব্লাড গ্রুপ কন্ট্রোল হচ্ছে যে জিন দিয়ে, সেই জিনটার নাম হচ্ছে ক্যাপিটাল আই, এবং এই ক্যাপিটাল আইয়ের যে তিনটে অ্যালিল আছে IA, IB এবং I0, বা তাকে আমরা স্মল আই বলবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে আই জিন আছে, আই জিন কন্ট্রোল দ্য ফরমেশন অফ সুগার পলিমার। এই আই জিন কি তৈরি করে? একটা সুগার তৈরি করে যার নাম হচ্ছে অ্যান্টিজেন। তো আরবিসির মেমব্রেনে কোন ধরনের অ্যান্টিজেন আছে তার উপর বেস করে প্রধানত আমাদের ব্লাড গ্রুপিং করা হয়। তাহলে যদি কোনো ইন্ডিভিজুয়াল এরকম হয়, তার আরবিসি মেমব্রেনে যদি আলফা অ্যান্টিজেন থাকে বা এ অ্যান্টিজেন থাকে, তার ব্লাড গ্রুপ কি হবে? তার ব্লাড গ্রুপ কি হবে? এ। আবার কারো আরবিসি মেমব্রেনে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? বি। কারোর ক্ষেত্রে আলফা আর বিটা যদি দুটোই থাকে, বি মানে বিটা, যদি দুটোই থাকে তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? এবি। আর কারো ক্ষেত্রে যদি কোনোটাই না থাকে তাহলে তার ব্লাড গ্রুপ হবে ও। সুতরাং আরবিসি মেমব্রেনে কোন ধরনের অ্যান্টিজেন আছে তার উপর বেশ করে মানুষের ব্লাড গ্রুপ করা হয়। আলফা যদি অ্যান্টিজেন থাকে এ, বিটা অ্যান্টিজেন থাকলে বি, আলফা বিটা দুটোই থাকলে এ বি, আর কোনো অ্যান্টিজেন যদি না থাকে তাহলে সেটা হচ্ছে ও। অ্যাকচুয়ালি IA অ্যালিল, তাহলে এই যে ইন্ডিভিজুয়াল আছে এ ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে কি হচ্ছে? তার ক্ষেত্রে একটা অ্যালিল আছে তার নাম হচ্ছে IA। আমি কি বলেছিলাম? হিউম্যান এবিও ব্লাড গ্রুপ ইজ কন্ট্রোলড বাই 3 অ্যালিল, IA, IB আর I0। তাহলে IA ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রধানত কি অ্যালিল থাকবে? IA অ্যালিল থাকবে। বি যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা অ্যালিল থাকতে হবে IB। আর স্মল আই কি করবে? ডাস নট প্রডিউস এনি সুগার। আরও এক্সাম্পল একটু দেখে নাও, ভালো করে দেখে নাও এখানে। তাহলে দেখ এক্ষেত্রে IA আর IB প্রডিউস স্লাইটলি ডিফারেন্ট সুগার। IAও সুগার তৈরি করে, IBও সুগার তৈরি করে, তারা স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু স্মল আই কোনো সুগার তৈরি করে না, সুগার বা অ্যান্টিজেন তৈরি করে না। এখানে যদি কোনো ইন্ডিভিজুয়ালের জেনোটাইপ এরকম হয়, অনেক রকমের জেনোটাইপ হতে পারে, যদি IA IB হয় তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? অবভিয়াসলি এ। কিন্তু আবার দেখ IA I0 যদি হয় তাহলে তার ব্লাড গ্রুপ কি হবে? তার ব্লাড গ্রুপও হবে এ। তার মানে এক্ষেত্রে IA I0 কে যদি আমরা কনসিডার করি, সো IA ইজ 100% ডমিনেন্ট ওভার I0। আবার যদি IB, যদি বি ব্লাড গ্রুপ হয় তাহলে তার জেনোটাইপ হতে পারে IB IB, অথবা তার জেনোটাইপ হতে পারে IB I0।
সুতরাং তাহলে এক্ষেত্রে যাদের ব্লাড গ্রুপ বি তাদের ক্ষেত্রে আইবি ইজ 100% ডমিনেন্ট ওভার I0। তার মানে এখানে মেন্ডেলের সূত্র কিন্তু ঠিকঠাকই আছে। কিন্তু যাদের এবি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে আই আর আইবি দুটোই প্রকাশ পাবে এবং সেই জন্যই তাদের আরবিসি মেমব্রেনে আমরা দুটোই অ্যান্টিজেন দেখতে পাই। দেখ, আই অ্যান্ড আইবি আর কমপ্লিটলি ডমিনেন্ট ওভার স্মল আই বা I0, তাহলে আই আর আইবি দুটোই কিন্তু স্মল আই এর ওপর ডমিনেন্ট। তার মানে এক্ষেত্রে ডমিনেন্ট রিসেসিভ সূত্রটা ঠিকই আছে। তাহলে যখন আইএ স্মল আই আছে তখন আইএ 100% এক্সপ্রেস করবে, যখন আইবি স্মল আই আছে তখন আইবি এক্সপ্রেস করবে, কিন্তু আই ডু নট প্রডিউস এনি সুগার যখন এরকম সিচুয়েশন থাকবে। কিন্তু যখন আইবি দুটোই থাকবে তখন কি হবে, তখন দুটোই কিন্তু সুগারকে এক্সপ্রেস করবে, সেই জন্য তারা কিন্তু কোডমিনেন্ট। সিন্স দেয়ার আর 3 ডিফারেন্ট অ্যালিল, তাহলে 6 ডিফারেন্ট কম্বিনেশন অফ দিস 3 অ্যালিলস আর পসিবল। এটা খুব মাথায় রাখবি, 3টে অ্যালিল মানে 6টা ডিফারেন্ট কম্বিনেশন আমরা পাবো, তাহলে 6টা ডিফারেন্ট জেনোটাইপ আমরা পাবো হিউম্যান এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। আমরা তো ব্লাড গ্রুপকে ডিটারমাইন করতে পারি সাথে, সুতরাং ব্লাড গ্রুপ হলো ফেনোটাইপ। দেখো তাহলে জেনোটাইপ কি হচ্ছে, আইএ হলে আমি কি বলেছিলাম এ ব্লাড গ্রুপ, আবার আইএ স্মল আই হলে কি হবে এ ব্লাড গ্রুপ হবে। তাহলে এই জায়গাতে আইএ ইজ 100% ডমিনেন্ট ওভার স্মল আই। আবার দেখ আইবি হলে কি ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ। তাহলে আবার দেখ আইবি স্মল আই হলে কি হবে, আবার বি ব্লাড গ্রুপ। তার মানে আইবি ইজ 100% ডমিনেন্ট ওভার স্মল আই। আর আইবি যদি দুটোই থাকে তাহলে এবি ব্লাড গ্রুপ হবে, আর স্মল আই যদি থাকে তাহলে সেটা ও ব্লাড গ্রুপ হবে। বিকজ হিউম্যানস আর ডিপ্লয়েড, সো ইচ পার্সন possesses any 2 of the 3 I gene allele. ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কোনো প্রশ্ন থাকলে করবি। ক্লিয়ার তো? ঠিক আছে। হ্যাঁ, পড়ানোর পরে কিন্তু পড়ে ফেলবি, 100% পড়ে ফেলবি, ঠিক আছে? এইবার দেখ, এইবারে আমরা দেখবো যে মাল্টিপল অ্যালিল। এবার আমরা কি দেখব, মাল্টিপল অ্যালিল, ঠিক আছে? আচ্ছা, এখানে বাবু আছে, একটু দেখিয়ে দিই বাবু আগে। তাহলে আমরা এখানে দেখলাম যে হিউম্যান যে এবিও ব্লাড গ্রুপ আছে, সো দিস হিউম্যান এবিও ব্লাড গ্রুপ ইজ কন্ট্রোল বাই মোর দেন 2 অ্যালিল, ঠিক আছে? তাহলে এবিও ব্লাড গ্রুপ ইজ অলসো প্রোভাইড এ গুড এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিল, কারণ এখানে মোর দেন 2 অ্যালিল গভর্ন দ্য সেম ক্যারেক্টার। তাহলে এই 3টে অ্যালিল কি, আইবি স্মল আই। রিমেম্বার দিস 3 অ্যালিলস আর ফাউন্ড অ্যাট পপুলেশন লেভেল। এই অ্যালিলগুলো পপুলেশন লেভেলে পাওয়া যায়। একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অনলি 2 অফ দিস 3 অ্যালিলস আর ফাউন্ড, ঠিক আছে? মনে কর ধর আমার কাছে 3টে পেন আছে, এই 3টে পেন আমাকে বললো দুজনকে দিতে, তাহলে আমি দুজনকে দেবো সেই 3টে পেন, 3টে নিশ্চয়ই দিতে পারবো না। এখানেও সেরকম পপুলেশনে 3টে অ্যালিল ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাহলে একটা মানুষকে কতগুলো অ্যালিল ঈশ্বর দেবেন, ভগবান 2টো অ্যালিল দেবেন, নট 3টে। পপুলেশনে 3টে অ্যালিল আছে, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালে এই 3টে অ্যালিলের মধ্যে যে কোনো 2টো থাকে। তাহলে এখানে দেখ, আমরা পপুলেশন লেভেল এখানে করেছি, তাহলে অনেকগুলো মানুষ আছে, তার মানে তারা পপুলেশন তৈরি করছে, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে 2টো অ্যালিল থাকছে, এখানে 2টো অ্যালিল থাকছে, এখানে 2টো অ্যালিল থাকছে, এখানে 2টো অ্যালিল থাকছে, ঠিক আছে? ইন অ্যান ইন্ডিভিজুয়াল অনলি 2 অ্যালিল আর ফাউন্ড, কিন্তু একটা পপুলেশনের ক্ষেত্রে সমস্ত অ্যালিল আর প্রেজেন্ট। অনেকগুলো মানুষ কেন করেছে, কারণ সেটা পপুলেশন। পপুলেশনে যদি আমরা দেখি তাহলে 3টে অ্যালিলই আছে, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কতগুলো অ্যালিল আমরা পাবো, 2টো অ্যালিল পাবো। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাই হচ্ছে মাল্টিপল অ্যালিল। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। বলে এই পর্যন্ত অসুবিধা নেই তো? না, ঠিক আছে। পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে বলেছিলাম বল? হোয়াট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স? polygenic inheritance happens where more than 2 genes control one particular character. ঠিক For আছে, example, skin color in humans. একদম। এবার দেখো, বলছে মেন্ডেল ডেসক্রাইবড অনলি দোজ ক্যারেক্টার হুইচ হ্যাভ 2 ডিস্টিংক্ট ট্রেট। মেন্ডেল সেই সব ক্যারেক্টারকেই বর্ণনা করেছিলেন যাদের 2টো ডিস্টিংক্ট ট্রেট আছে। ক্যারেক্টার মানে আমি কি বলেছিলাম, হাইট, আর ট্রেট মানে কি টল হতে পারে অথবা ডোয়ার্ফ হতে পারে। সুতরাং ডিস্টিংক্ট অল্টারনেট ফর্ম। যেমন এক্সাম্পল এখানে দিয়েছে যে ফ্লাওয়ার কালার হতে পারে পার্পল অথবা হোয়াইট,
তাহলে ফ্লাওয়ার কালার হচ্ছে ক্যারেক্টার, তার ট্রেট কি হতে পারে, পার্পল অথবা হোয়াইট হতে পারে। বাট দেয়ার আর মেনি ট্রেটস, কিন্তু এমন ট্রেট আছে হুইচ আর নট সো ডিস্টিংক্ট অ্যান্ড আর স্প্রেড অ্যাক্রস দ্য গ্রেডিয়েন্ট। তাহলে এমন কিছু ট্রেট আছে যেগুলো কিন্তু এক্ষেত্রে একটা গ্রেডিয়েন্ট মেনটেন করে। যেমন কি মানুষের হাইট, কোনো মানুষ হয়তো প্রচুর লম্বা, কোনো মানুষ হয়তো তার থেকে একটু হাইট শর্ট, তার থেকে আরেকটু শর্ট, আরেকটু শর্ট, একদম শর্ট। সুতরাং মানুষের হাইট ডিফারেন্ট রকমের হতে পারে। এইরকম নয় যে কেউ বিশাল লম্বা এবং কেউ বিশাল খর্ব, দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার নয়, বাট একটা গ্রেডিয়েন্ট অফ ক্যারেক্টার আমরা মানুষের হাইটে দেখতে পাই। হিউম্যান হাইট যদি এরকম হতো, শুধু টল আর শর্ট পিপল যদি হতো, তাহলে সেটা দুটো ডিস্টিংক্ট অল্টারনেট হতো। কিন্তু বাট অলসো হোল দ্য রেঞ্জ অফ দ্য পসিবল অফ হাইট, তাহলে মানুষের বিভিন্ন রকমের রেঞ্জ থাকে হাইটের। সাচ ট্রেটস আর কন্ট্রোল বাই 3 or more জিনস কল দ্য পলিজেনিক ট্রেট। যে সমস্ত ট্রেটে এরকম একটা গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাবো, তো সেই সমস্ত ট্রেটগুলো প্রধানত একের বেশি 3টে বা তার বেশি জিন দিয়ে কন্ট্রোল হয়, তো তাকেই আমরা বলবো পলিজেনিক ট্রেট। পলিজেনিক ট্রেট আবার এনভায়রনমেন্ট দ্বারাও কিন্তু কন্ট্রোলড হতে পারে। সুতরাং পলিজেনিক ট্রেট জিন যেমন সেক্ষেত্রে রোল প্লে করে, তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টও কিন্তু সেখানে রোল প্লে করে। তাহলে এই ফেনোটাইপিক ট্রেট আমরা যদি দেখি, ট্রেট প্রধানত দুই ধরনের হতে পারে, একটা কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি, ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান ক্যারেক্টার যার মধ্যে দুটো কন্ট্রাস্টিং ট্রেট দেখা যায়, যেমন হাইট অফ প্ল্যান্ট, যখন দুটো কন্ট্রাস্টিং ট্রেট আমরা দেখতে পাবো তখন তাকে বলে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ মানে কি, একটা ওয়াইড রেঞ্জ অফ ফেনোটাইপ দেখা যায় এবং সেক্ষেত্রে 3টে বা তার বেশি জিন দিয়ে কন্ট্রোল হয়। ঠিক আছে, যেমন মানুষের হিউম্যান হাইট, মানুষের স্কিন কালার, মানুষের ওয়েট, মানুষের ইন্টেলিজেন্সি, কেউ প্রচণ্ড ইন্টেলিজেন্ট, কেউ তার থেকে কম ইন্টেলিজেন্ট, কেউ তার থেকে আরও কম ইন্টেলিজেন্ট, এগুলোকে সব আমরা বলবো কোয়ান্টিটেটিভ ট্রেট। তাহলে 3টে বা তার বেশি নন অ্যালিলিক জিন, এটা কিন্তু নন অ্যালিলিক জিন। আগে আমরা যেটা দেখলাম সমস্ত জিনগুলো প্রধানত একই লোকাসে ছিল, কিন্তু এক্ষেত্রে জিনগুলো আলাদা আলাদা লোকাসে অবস্থান করে, হুইচ প্রডিউস এ কিউমিউলেটিভ এফেক্ট অন দ্য সেম ফেনোটাইপ কল দ্য পলিজিন। তাহলে এই 3টে একসঙ্গে ইন্টারাকশন করে একটাই এফেক্ট দেখাচ্ছে, তো এটাকেই আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, ক্লিয়ার, বোঝাতে পেরেছি? দেখ, মানুষের যে স্কিন কালার আছে, ধরে নে এই স্কিন কালার 3টে জিন দিয়ে কন্ট্রোল হয়। এই 3টে জিন কি, এ বি সি। ঠিক আছে, কন্ট্রোল হিউম্যান স্কিন কালার। আমরা যদি বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডমিনেন্ট। তো ডমিনেন্ট জিন হলে সেটা ডার্ক স্কিন মানে কালো স্কিন করে, আর এই ডমিনেন্টের উল্টো হচ্ছে রিসেসিভ, তাহলে স্মল এ, স্মল বি, স্মল সি, তাহলে এটা হচ্ছে লাইট স্কিন তৈরি করে। ঠিক আছে, যদি কোনো ইন্ডিভিজুয়াল এরকম হয়, সমস্ত 3টে জিনই যদি ডমিনেন্ট হয়, দেখ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, তাহলে তার ক্ষেত্রে ডার্কেস্ট স্কিন কালার, সে সব থেকে বেশি কালো হবে। আবার কোনো ইন্ডিভিজুয়ালে যদি এরকম হয় যে জেনোটাইপ উইথ অল রিসেসিভ অ্যালিল, সব কটা যদি রিসেসিভ থাকে, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, তাহলে এরা কিন্তু শ্বেতাঙ্গ হবে, লাইটেস্ট স্কিন কালার। আর যদি এরকম হয় 3টেই যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে স্কিন কালার কেমন হবে, কালোও নয় সাদাও নয়, তো সেরকম স্কিন কালারকে আমরা বলবো মুল্যাটো। ক্লিয়ার, এটুকু বোঝাতে পেরেছি? কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালে তো 6টা জিন থাকে বা 6টা অ্যালিল থাকে। এরকম হতে পারে যদি ডমিনেন্ট অ্যালিল যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে ডার্কনেসও বাড়বে। কীরকম ব্যাপারটা দেখ, সেই জন্য বলছে যে প্রত্যেকটা অ্যালিলের যে এফেক্ট সেটা কিন্তু অ্যাডিটিভ এফেক্ট। মানে কি, মনে কর ধর একটা ইন্ডিভিজুয়াল আছে, সেখানে 6টাই ডমিনেন্ট অ্যালিল আছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, তার মানে তার কালার কেমন হবে, পিওর ব্ল্যাক। আবার এই ইন্ডিভিজুয়াল আছে দেখ 5টা ডমিনেন্ট অ্যালিল আর একটা রিসেসিভ অ্যালিল, তাহলে সেটা কি হবে, ভেরি ডার্ক ব্রাউন। ঠিক আছে, আবার দেখ এখানে 4টে ডমিনেন্ট অ্যালিল আর 2টো রিসেসিভ অ্যালিল, তার মানে এর কালার কেমন হবে, ডার্ক ব্রাউন। আগেরটা ছিল ভেরি ডার্ক ব্রাউন, এখন আমরা দেখছি ডার্ক ব্রাউন। আবার দেখ 3টে ডমিনেন্ট অ্যালিল, 3টে রিসেসিভ অ্যালিল, এর কালার কেমন হবে, মুল্যাটো। আবার দেখ 2টো ডমিনেন্ট অ্যালিল যেটাকে একদম কালো করে দিয়েছি, আর এখানে 4টে রিসেসিভ অ্যালিল, তাহলে এর কালার কেমন হবে, লাইট ব্রাউন। আবার দেখ এক্ষেত্রে
5টা রিসেসিভ অ্যালিল আর একটা ডমিনেন্ট অ্যালিল ভেরি লাইট ব্রাউন, আর এটা একদম পিওর হোয়াইট হবে। সুতরাং যত ডমিনেন্ট অ্যালিল বাড়বে, আমরা যদি এদিক থেকে কনসিডার করি, ডমিনেন্ট অ্যালিল যত বাড়বে তত ডার্কনেস বাড়ছে। সেই জন্য বলছে যে এফেক্ট অফ ইচ অ্যালিল হচ্ছে অ্যাডিটিভ। এনসিআরটিতে এটাই মেনশন করা আছে, অ্যাডিটিভ এফেক্ট। কিন্তু এই ছবিটা দেওয়া নেই, আমি ছবিটা বোঝার জন্য এঁকে দিয়েছি। সুতরাং এটাই হচ্ছে অ্যাডিটিভ এফেক্ট। ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছে? সিম্পলি যখন কোনো একটা পার্টিকুলার ট্রেট যখন 3 বা তার বেশি অ্যালিল দিয়ে কন্ট্রোল হয় তখনই তাকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স প্রকৃতপক্ষে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, এবং এটা মেন্ডেল এর সূত্রের একটা ব্যতিক্রম। এক্ষেত্রে 3টে ডিফারেন্ট অ্যালিল প্রধানত 3টে ডিফারেন্ট লোকাসে অবস্থান করে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম যে 3টে যে ডিফারেন্ট অ্যালিল 3টে লোকাসে অবস্থান করছে তারা একটা পার্টিকুলার ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। ঠিক আছে? তো সেই জন্যই এটাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ। এবার দেখো মেন্ডেলের যে এক্সেপশন আছে, আরও একটা খুব সুন্দর এক্সেপশন দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সেপশন, এবং সেটি হলো প্লিওট্রপিক এফেক্ট। এখনো পর্যন্ত আমরা কি পড়েছি? উই হ্যাভ সোফার সিন এফেক্ট অফ এ জিন অন এ সিঙ্গেল ফেনোটাইপ অর ট্রেট। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এফেক্ট অফ এ জিনের এফেক্ট আমরা দেখেছি একটা ফেনোটাইপের ওপর। যেমন আমরা দেখেছি যে ফুলের কালার, আমরা দেখেছি যে হিউম্যান এবিও ব্লাড গ্রুপ, আমরা দেখলাম হিউম্যান হাইট। যত জিন যত কাজ করছিল সব একটা ফেনোটাইপের ওপরেই কাজ করছিল, যেমন ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স এবং পলিজেনিক ইনহেরিটেন্স। এনসিআরটিতে কিন্তু এটা মেনশন করা আছে। ঠিক আছে? এফেক্ট অফ এ জিন অন এ সিঙ্গেল ফেনোটাইপ মানে কি, কোনগুলো তাদের এক্সাম্পল? ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স এবং পলিজেনিক ইনহেরিটেন্স। বাট ইন প্লিওট্রপি এ সিঙ্গেল জিন ক্যান এক্সিবিট মাল্টিপল ফেনোটাইপিক এক্সপ্রেশন, such a gene is called as pleiotropic gene. বেশিরভাগ ক্ষেত্রে দিস জিন এফেক্ট অন মেটাবলিক পাথওয়ে, আমাদের যে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান চলে, কেমিক্যাল রিয়াকশান চলে, এবং সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশানগুলো বিভিন্ন এনজাইম দিয়ে কন্ট্রোল হয়। তাহলে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এনজাইমে প্রধানত এই মেটাবলিক পাথওয়ে প্রধানত এই ঘটনাকে কন্ট্রোল করে। কীরকম? দেখে একটুখানি আমি লেখার চেষ্টা করছি। মনে কর ধর কোন একটা মেটাবলিক পাথওয়ে আছে, ধর এখানে একটা কোন একটা কম্পাউন্ড আছে এ, আবার সেই কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে বি, আবার সেই কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে সি, বি থেকে তৈরি হচ্ছে সি, আবার দেখো সি থেকে তৈরি হচ্ছে ডি। তাহলে এই যে একটা পাথওয়ে যেটা চলছে, তো এই যে পাথওয়ে, এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো আলটিমেটলি। সুতরাং এগুলো সব কিন্তু প্রত্যেকটা স্টেপ ইজ কন্ট্রোল বাই জিন। ঠিক আছে? প্রতিটা স্টেপ কি দিয়ে কন্ট্রোল হচ্ছে? জিন দিয়ে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেপ কন্ট্রোল হচ্ছে এনজাইম দিয়ে। এটা একটা এনজাইম, ধর এটা এনজাইম 1, এখানে ধর একটা এনজাইম আছে এনজাইম 2, এখানে এনজাইম আছে এনজাইম 3। সো ডিফারেন্ট টাইপ অফ এনজাইম অ্যাকচুয়ালি অ্যাক্টস অন ডিফারেন্ট স্টেপ অফ দিস মেটাবলিক রিয়াকশন। এখন এই যে এনজাইম যেটা তৈরি হচ্ছে, এটা ধর জিন 1 থেকে তৈরি হচ্ছে, এই যে এনজাইম আছে এটা জিন 2 থেকে তৈরি হচ্ছে, এই যে এনজাইম আছে এটা হচ্ছে জিন 3 থেকে তৈরি হচ্ছে। সুতরাং প্লিওট্রপিক এফেক্ট প্রধানত আমরা এরকম মেটাবলিক প্রসেসে আমরা দেখতে পাই। বিজ্ঞানী ইনগ্রাম বলেছিলেন যে 1 জিন 1 পলিপেপটাইড হাইপোথেসিস। ঠিক আছে? আর বিডলার টটাম বলেছিল 1 জিন 1 এনজাইম হাইপোথেসিস। জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখান থেকে এনজাইম তৈরি হয়। তাহলে দেখ, হোয়াট ইজ দিস জিন? এটা আগেকার ডেফিনেশন, কিন্তু এখনও এটা ইউজ হয়। তাহলে জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখান থেকে কি তৈরি হয়? এনজাইম। আর এনজাইমের ফাংশন কি? এনজাইমের ফাংশন হচ্ছে সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করা। ঠিক আছে? যেমন ধর আমি যদি এক্সাম্পল নিই যে প্রোটিয়েজ, তাহলে সেটা কি করবে? প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। প্রোটিন হচ্ছে সাবস্ট্রেট আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মেটাবলিক রিয়াকশানকে এরা কন্ট্রোল করে। দেখ এক্সাম্পল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিজ এর এক্সাম্পল, এবং সেটা হলো ফিনাইল কিটোনিউরিয়া। কি ডিজিজ? PKU, ফিনাইল কিটোনিউরিয়া, caused by mutation in the gene that codes for the enzyme phenylalanine hydroxylase. ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ একটা জিন থেকে তৈরি হয়। যদি কোনোভাবে সেই জিনের মিউটেশন হয়ে যায়, তার ফলে এই ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ এনজাইম তৈরি হতে পারে না,
এবং তার ফলে আমাদের ব্লাডেতে কি জমা হবে? ফিনাইল অ্যালানাইন। সো দ্য মিউটেশন অফ দ্য সিঙ্গেল জিন, একটা জিনের পরিবর্তনের ফলে আমরা অনেক এফেক্ট দেখতে পাচ্ছি। কি এফেক্ট? যার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে তার মেন্টাল রিটার্ডেশন বেড়ে যাবে, মানসিকভাবে তার অতটা বুদ্ধি থাকবে না, মেন্টাল রিটার্ডেশন, এবং এটাকে বলা হয় ফিনাইল পাইরুভিক ইডিয়ট। তার স্কিন এবং হেয়ার পিগমেন্টেশন কমে যাবে, তার স্কিনের কালার, হেয়ার পিগমেন্টেশন কম হবে। অ্যাকুমুলেশন অফ দ্য ফিনাইল পাইরুভিক অ্যাসিড ইন দ্য ব্লাড, কেন ফিনাইল পাইরুভিক অ্যাসিড ব্লাডে জমা হবে দেখাচ্ছি, এবং এপিলেপটিক সিজার, এরকম কিছু সিমটমস। তাহলে দেখ, একটা জিন অনেকগুলো ফেনোটাইপকে কন্ট্রোল করে। সো দিস ইজ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল অফ প্লিওট্রপিক এফেক্ট। দ্যাট ইজ ইন কেস অফ ফিনাইল কিটোনিউরিয়া আমরা ডিফারেন্ট টাইপের সিমটমস দেখতে পাই। তাহলে এই ফিনাইল কিটোনিউরিয়া হচ্ছে প্লিওট্রপিক এফেক্টের এক্সাম্পল। একটুখানি মেটাবলিক পাথওয়েটা দেখে নাও। ফিনাইল অ্যালানাইন হলো একটা অ্যামাইনো অ্যাসিড, এবং ফিনাইল অ্যালানাইন থেকে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, তারপরে মেলানিন তৈরি হয়। আবার অন্য একটা রুটেই ফিনাইল অ্যালানাইন থেকে যেটা তৈরি হয় তার নাম ফিনাইল পাইরুভিক অ্যাসিড। এক্ষেত্রে একটা জিন, সেখান থেকে একটা এনজাইম তৈরি হয়। আবার ফিনাইল পাইরুভিক অ্যাসিড আবার তৈরি হয় পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিডে। এক্ষেত্রে যে এনজাইম কাজ করে তার নাম ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ। ভালো করে বুঝবে ব্যাপারটা। এবং এটা যে জিন থেকে তৈরি হচ্ছে, এই জিনটা থেকে তৈরি হচ্ছে, এই এনজাইমটা তৈরি হচ্ছে। কিন্তু এই জিনের যদি মিউটেশন হয়ে যায়, পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ আর তৈরি হবে না। তাহলে ফিনাইল পাইরুভিক অ্যাসিড আর পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে না। তাহলে ফিনাইল পাইরুভিক অ্যাসিড অ্যাকুমুলেটেড ইন দ্য ব্লাড। ঠিক আছে, ফিনাইল পাইরুভিক অ্যাসিড তখন কি হবে? অ্যাকুমুলেটেড ইন দ্য ব্লাড। ক্লিয়ার? অ্যাকুমুলেশন অফ দ্য ফিনাইল পাইরুভিক অ্যাসিড ইন দ্য ব্লাড, পরে আবার বিভিন্ন স্টেপসের মধ্য দিয়ে এই পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি হয়। সুতরাং ইন ফিনাইল কিটোনিউরিয়া এই এক্সাম্পলে আমরা দেখছি জিন 2 মিউটেটেড হয়ে গেছে। তাহলে একটা জিনের মিউটেশনে আমরা ডিফারেন্ট টাইপের ফিনোটাইপিক এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম? আরেকবার আচ্ছা, এখানটা বলি। দেখ, মনে কর ধর আমাদের দেহতে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম ফিনাইল অ্যালানাইন। মনে কর, বলবো না, এটা আছে। এবং এই ফিনাইল অ্যালানাইন থেকে মেলানিন তৈরি হয়। আমাদের ত্বকে যে মেলানিন থাকে স্কিনেতে, সেটা যেমন তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে ফিনাইল অ্যালানাইন বেশ কতগুলো স্টেপের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারে পরিণত হয়, যেটা হচ্ছে আলটিমেট স্টেপ। কিন্তু ফিনাইল অ্যালানাইন থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, তার নাম ফিনাইল পাইরুভিক অ্যাসিড। ফিনাইল পাইরুভিক অ্যাসিড থেকে আবার পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে আবার CO2 H2 ইত্যাদি তৈরি হয়। এটুকু ঠিক আছে? ক্লিয়ার? প্রথমে যে মেটাবলিক পাথওয়ে দেখাচ্ছিলাম, তাহলে ফিনাইল অ্যালানাইন থেকে ফিনাইল পাইরুভিক অ্যাসিড একটা এনজাইম দিয়ে কন্ট্রোল হয়, তার নাম আবার আমি লিখিনি, দরকার নেই বলে, সেটা জিন থেকে 1 থেকে তৈরি হচ্ছে। আবার দেখো, ফিনাইল পাইরুভিক অ্যাসিড পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, যে এনজাইম দ্বারা, সেই এনজাইমটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ, যেটা থেকে তৈরি হচ্ছে তার নাম হচ্ছে জিন 2। যদি কোনোভাবে এই জিন 2 এর পরিবর্তন হয়, মিউটেশন হয়, চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজ আর তৈরি হবে না। তাহলে ফিনাইল পাইরুভিক অ্যাসিড আর পি হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে না। তাহলে ফিনাইল পাইরুভিক অ্যাসিডের চেঞ্জটা ওখানেই আটকে গেল। তাহলে ব্লাডেতে আমরা কার পরিমাণ বেশি দেখতে পাবো? ফিনাইল পাইরুভিক অ্যাসিড। এবং এই যে ডিজিজ ফিনাইল অ্যালানাইন হাইড্রক্সিলেজের মিউটেশনের ফলে টোটাল মেটাবলিক পাথওয়েটা ব্লক হয়ে যাচ্ছে, তো এটাকেই আমরা বলবো ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার তো? ঠিক আছে। এবার দেখ, এরপরে আমরা যেটা দেখব, আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল এনসিইআরটিতে মেনশন করা আছে, স্টার্চ সিনথেসিস ইন দ্য পি সিড ইজ কন্ট্রোল বাই 1 জিন। তাহলে একটা মটর বীজে স্টার্চ থাকে, আমরা জানি যে খাবারে, সিরিয়াল গ্রেনেতে প্রথমত স্টার্চ থাকে, বা যে কোনো সিডেতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যেটা উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য। প্রাণীদের ক্ষেত্রে যেটা গ্লাইকোজেন, প্ল্যান্টসের ক্ষেত্রে সেটা স্টার্চ। সুতরাং এই যে স্টার্চ সিনথেসিস ইজ কন্ট্রোল বাই 1 জিন, স্টার্চ সিনথেসিস একটা জিন দিয়ে কন্ট্রোল হয়। তাহলে একটা জিন যদি দুটো ফর্মে থাকে, তাহলে দুটো অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। ভালো করে ভাবে, মানুষ হচ্ছে জিন
এবার যে ডিফারেন্ট ফর্ম, যেমন আমি একটা মানুষ, তুই একটা মানুষ, তাহলে আমরা দুজন হচ্ছে অ্যালিল। এক্সিস্টেন্সি আছে কার? অ্যালিলের। জিন হচ্ছে একটা আইডিয়া, মানুষ হচ্ছে একটা আইডিয়া, কিন্তু অস্তিত্ব কার আছে? আমাদের। আমি যে এনজি, তুই যে আন্দ্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের এক্সিস্টেন্সি আছে, আমরা হচ্ছে অ্যালিল। আমরা একটা নির্দিষ্ট জায়গাতে থাকি, আমি আমার বাড়িতে থাকি, সেই বাড়িটা হচ্ছে আমার লোকাস, তুই তোর বাড়িতে থাকিস, তোর বাড়িটা হচ্ছে তোর লোকাস, ঠিক আছে? কিন্তু আমরা মানুষ, তাহলে মানুষটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানেও সেরকম দুটো ডিফারেন্ট ফর্মে, এখানেও সেরকম একটা যদি জিন থাকে তাহলে তার দুটো অ্যালিল থাকবে, একটা ক্যাপিটাল বি আর একটা হচ্ছে স্মল বি। আমরা কি পড়ছি? পি সিডে কিভাবে স্টার্চ তৈরি হয়। যদি ক্যাপিটাল বি হোমোজাইগাস হয় কোনো পি প্ল্যান্ট, তাহলে সে সিনথেসাইজে স্টার্চ এফেক্টিভলি, প্রচুর পরিমাণে স্টার্চ তৈরি হয়। সো লার্জ দ্য স্টার্চ গ্রেন, তাহলে এক্ষেত্রে স্টার্চ গ্রেন যখন অনেক বেশি তৈরি হবে তখন সিডটা কেমন হবে? রাউন্ড এবং বড় সিড তৈরি হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? যে সমস্ত পি সিডের মধ্যে ক্যাপিটাল বি হোমোজাইগাস জিন থাকে তাদের ক্ষেত্রে স্টার্চ সিনথেসিস অনেক বেশি হবে। স্টার্চ সিনথেসিস যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে স্টার্চ তার বীজেতে জমা হচ্ছে, তাহলে বীজটা আলটিমেটলি কি হবে? গোল হয়ে যাবে এবং লার্জ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো, যদি স্মল বি যদি হোমোজাইগট হয় তাহলে লেসার এফিসিয়েন্সি অফ দ্য স্টার্চ সিনথেসিস, তাহলে একটা ছোট স্টার্চ গ্রেন এক্ষেত্রে তৈরি হবে, তাহলে এক্ষেত্রে যে বীজ যেটা হবে সেটা ছোট হবে আর এরম কুঞ্চিত হবে। কুঞ্চিত মানে কি? সেখানে খাবার বেশি নেই, ঠিক আছে? রিঙ্কলড। আবার দেখ, ক্যাপিটাল বি স্মল বি যদি হেটারোজাইগোট হয় তাহলে স্টার্চ গ্রেন কেমন হবে? ইন্টারমিডিয়েট সাইজ বাট প্রডিউস রাউন্ড সিড। কিন্তু এক্ষেত্রে স্টার্চ গ্রেন দেখ, প্রথম ক্ষেত্রে তাহলে সিড অনেক বড় হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে এরকম রিঙ্কেলড হচ্ছে, এবং থার্ড কেসে সিডটা মিডিয়াম হচ্ছে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে স্টার্চ গ্রেন ইন্টারমিডিয়েট সাইজে এটা তৈরি হয়। তাহলে এই ক্যাপিটাল বি কিন্তু প্লিওট্রপিক এফেক্ট দেখাচ্ছে। কিরকম? একটা হচ্ছে সিড সাইজকে লার্জ করছে, দেখ সিড সাইজকে কি করছে? লার্জ করছে প্রথম ক্ষেত্রে হোমোজাইগাস কন্ডিশনে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই ক্যাপিটাল বি যদি থাকে তাহলে সিড কিন্তু অবভিয়াসলি রাউন্ড হবে। ভালো করে দেখ, এখানে ছবি এঁকেছি, তাহলে এটা হচ্ছে একটা সিড আছে, পি সিড আছে, তার ভেতরে কি আছে? স্টার্চ আছে। যদি ক্যাপিটাল বি যদি হয় তাহলে কি হবে? রাউন্ড সিড এবং স্টার্চ গ্রেন বেশি, ঠিক আছে? ক্যাপিটাল বি থাকা মানেই কিন্তু স্টার্চ গ্রেন তৈরি হবে। আবার দেখো এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? রাউন্ড সিড, ক্যাপিটাল বি আছে, তার মানে অবভিয়াসলি এটা কি হবে? রাউন্ড সিড, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারমিডিয়েট সাইজ, মানে এই সাইজটি ইন্টারমিডিয়েট হচ্ছে, এক্ষেত্রে স্মল বি কিন্তু আর প্রকাশ পাচ্ছে না। আবার দেখ, স্মল বি যদি হয় তাহলে রিঙ্কেল সিড এবং স্মল স্টার্চ গ্রেন, তাহলে ক্যাপিটাল বি এক্ষেত্রে প্লিওট্রপিক এফেক্ট দেখাচ্ছে। প্লিওট্রপিক এফেক্ট মানে কি? একটা জিন দুটো ফাংশন করছে, একটা হচ্ছে সিডের সাইজ এবং আর একটা হচ্ছে সিডের শেপ, ঠিক আছে? শুধু আকার বেশি বড় হলে হবে না, তাকে দেখতেও ভালো হতে হবে। তাহলে দুটোকেই কিন্তু কন্ট্রোল করছে কে? ক্যাপিটাল বি, ঠিক আছে? ক্লিয়ার? এটা বোঝাতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। এটা এনসিইআরটিতে দেওয়া আছে একদম, আমি ছবির সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখ ইনকমপ্লিট ডমিনেন্স, এখানে কিন্তু আমরা ইনকমপ্লিট ডমিনেন্সও একটা দেখতে পাচ্ছি। যদি স্টার্চ গ্রেন সাইজ ইজ কনসিডার্ড, যদি আমরা দেখ যদি স্টার্চ গ্রেনের সাইজকে যদি আমরা ধরি তাহলে ক্যাপিটাল বি স্মল বি কিন্তু ইন্টারমিডিয়েট সাইজ, তার মানে এক্ষেত্রে আমরা কি দেখছি? ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা কি দেখেছিলাম? রেড আর হোয়াইট ফ্লাওয়ারকে যদি আমরা ক্রস করি তাহলে এখানে কি দেখতে পাবো? আমরা পিঙ্ক কালারের ফ্লাওয়ার আমরা দেখতে পাবো। তার মানে কি? এই দুটোর মাঝামাঝি ক্যারেক্টার দেখতে পাবো, এটাই হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে এখানেও দেখ হেটারোজাইগাস যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ইন্টারমিডিয়েট সাইজের স্টার্চ গ্রেন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সেরও এক্সাম্পল। তাহলে স্টার্চ গ্রেন, এই যে পি সিড, এটা কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সের যেমন এক্সাম্পল, তার সঙ্গে সঙ্গে প্লিওট্রপিক এফেক্টেরও এক্সাম্পল, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা জেনেটিক্সে কমপ্লিট করলাম, এবং সেটি হলো মেন্ডেলের এক্সেপশন, ঠিক আছে? এরপরে আমরা 7 নাম্বার পার্টে চলে যাব, যেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ দ্য টু জিনস, দ্যাট ইজ ডাই হাইব্রিড ক্রস। দেখ
এতক্ষণ আমরা যেটা পড়েছি মেনলি, এতক্ষণ আমরা যেটা দেখেছি, তো সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে আমরা দেখেছি। কিন্তু যখন আমরা দুটো ক্যারেক্টারকে যখন আমরা কনসিডার করব, তাহলে দুটো ক্যারেক্টারকে যখন আমরা কনসিডার করব, তো সেটাই কিন্তু ডাই হাইব্রিড ক্রস তৈরি করবে। ঠিক আছে, তো সেই টাইপের যে ক্রস, তো সেটাই কিন্তু ডাই হাইব্রিড। আমি হাইব্রিড মানে কি বলেছিলাম মনে আছে? হাইব্রিড মানে কি বলেছিলাম এক্ষেত্রে জেনেটিক্সে? বলো। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হলো হেটারোজাইগট। ঠিক আছে, হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হচ্ছে হেটারোজাইগাস। জেনেটিক্সের কথা বলছে। এই বইতে যেটা হাইব্রিড বলা হয়েছে, তো সেটা হচ্ছে হেটারোজাইগাস। ক্লিয়ার? হ্যাঁ, হাইব্রিড মানে হেটেরোজাইগাস। ঠিক আছে, তাহলে ডাই হাইব্রিড এক্ষেত্রে আমরা দুটো ক্যারেক্টারকে কনসিডার করব। একটু দেখানোর চেষ্টা করছি, দেখ দেখ। তো আমি যদি এরকম ক্যারেক্টার নিই, ধর মটর গাছের যে বীজ, এক্ষেত্রে তার কালার এবং শেপ নিচ্ছে। ঠিক আছে, মনে কর ধর একটা মটর বীজ আছে ইয়েলো এবং রাউন্ড। তাহলে ইয়েলো হচ্ছে একটা মানে কালার হচ্ছে একটা ক্যারেক্টার, তার একটা ট্রেট হচ্ছে ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে রাউন্ড। ঠিক আছে, তাহলে দুটো আমরা ট্রেটকে নিচ্ছি। ক্লিয়ার? এবং এটাকে ক্রস করছি কার সঙ্গে? গ্রিন, গ্রিন কালার সিড এবং রিঙ্কেল কালার সিড। ঠিক আছে, মেন্ডেল পি জেনারেশনে কি করেছিলেন? ক্রসিং করেছিলেন। তাহলে পি জেনারেশনে কি করেছিলেন? ক্রসিং, ইমাসকিউলেশন করে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করে ক্রসিং করেছিলেন। তো F1 জেনারেশনে তিনি যা পেলেন, আইদার ওয়ান অফ দ্য টু পেরেন্ট। এক্ষেত্রে আইদার ওয়ান অফ দ্য টু পেরেন্ট বলতে এক্ষেত্রে আমরা কাকে পাবো? ইয়েলো রাউন্ড। কাকে পাবো আমরা? ইয়েলো রাউন্ড। এটুকু বোঝাতে পেরেছি। মেন্ডেল কি বলেছিলেন? F1 জেনারেশনে দুটো পেরেন্টের যে কোনো একজনের বৈশিষ্ট্য দেখা যায়। দেখ, ইয়েলো ক্যারেক্টারকে আমরা যদি ক্যাপিটাল ওয়াই ধরি, এরা যেহেতু পিওর লাইন। আবার রাউন্ডকে আমরা কি ধরবো? ক্যাপিটাল আর জেনোটাইপ আর কি। গ্রিনকে আমরা ধরছি স্মল ওয়াই, আর রিঙ্কেলকে আমরা ধরছি স্মল আর। তার মানে এই যে ইয়েলো রাউন্ড যেটা F1 জেনারেশনে তৈরি হলো, তো তার এই ইয়েলোর ক্ষেত্রে জেনোটাইপ কি হচ্ছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আর রাউন্ডের ক্ষেত্রে জেনোটাইপ কি হচ্ছে? ক্যাপিটাল আর স্মল আর। সুতরাং এই F1 জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? F1 জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো বা ক্যাপিটাল ওয়াই ইজ 100% ডমিনেন্ট ওভার স্মল ওয়াই। আবার আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর ইজ 100% ডমিনেন্ট ওভার স্মল আর। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার তো? একটু বলবে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। সুতরাং এটা হচ্ছে F1 জেনারেশন। এটা তাহলে কোন জেনারেশন? এটা হচ্ছে F1 জেনারেশন। এখন F1 জেনারেশনে যে প্ল্যান্ট আছে, তো তাদেরকে আমরা কি করব? সেলফিং। তাদেরকে কি করব আমরা? সেলফিং। সেলফিং করলে আমরা F2 জেনারেশন পাবো। মেন্ডেল যেহেতু একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তিনি সবসময় রেশিও কি হচ্ছে তো সেটাতে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এখানে আমরা F2 জেনারেশনে কি পাবো সেটা দেখব। ঠিক আছে, অ্যাকচুয়ালি মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস ইজ আ মাল্টিপ্লিকেশন অফ মোনোহাইব্রিড ক্রস। আমি খুব সিম্পলি তোকে দেখাবো যে ডাইহাইব্রিড ক্রসে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও কেমন হতে পারে। সিম্পলি তুই খুব সহজে শিখে যাবি। দেখ, F2 জেনারেশনে আমি প্রথমে ক্যালকুলেশন করব ফেনোটাইপিক রেশিও। প্রথমে কাকে ক্যালকুলেশন করব? ফেনোটাইপিক রেশিও। এটাকে আমি দেখব। ঠিক আছে, সুতরাং দেখ, ফেনোটাইপ এখানে কি ছিল? ইয়েলো রাউন্ড। F1 জেনারেশনে আমরা কি পেয়েছি? ইয়েলো রাউন্ড, তাই তো? F1 জেনারেশনে কি আছে? ইয়েলো রাউন্ড। ঠিক আছে, ইয়েলো রাউন্ড এটা আমরা দেখেছি, পেয়েছি আর কি। এখন যদি এই ইয়েলো রাউন্ড
এই যে ইয়েলো এবং তার সঙ্গে সঙ্গে রাউন্ড, ঠিক আছে। এবার তুই এখানে কনসিডার কর F1 মোনোহাইব্রিড ক্রসে আমরা টলের সঙ্গে কাকে ক্রস করেছিলাম? টলকে, ঠিক আছে। তাহলে এটাকে তুই সিম্পলি ভেঙে দে, বা এটাকে আমরা যদি এখানে এইভাবে যদি আমরা ধরি, ধর এটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এখানটা একটু মুছে দিচ্ছি, রাইট, দেখো একটু। তো এই জায়গাতে আমরা কি করব? সেলফিং করব, ঠিক আছে। দেখ, তাহলে আমরা এখানে পেলাম কি? ইয়েলো রাউন্ড, ইয়েলো রাউন্ড, ইয়েলো রাউন্ডকে আমরা ক্রস করছি বা সেলফিং করছি কার সঙ্গে? ইয়েলো রাউন্ডের সঙ্গেই আমরা সেলফিং করছি। তুই এবার কি করবি? ফেনোটাইপিক রেশিও বার করার জন্য তুমি কি করবে? সিম্পলি এটাকে ভেঙে দে, ইয়েলোকে ভেঙে দে, ঠিক আছে। তাহলে দেখ, ইয়েলোকে ভাঙলে আমরা কি পাবো? ইয়েলোর সঙ্গে ইয়েলোর আমরা ক্রস করছি, মোনোহাইব্রিড ক্রসে যদি এটাকে আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পাবো? এটা তো হেটারোজাইগাস, ঠিক আছে। তাহলে দেখ, F2 জেনারেশনে আমরা ইয়েলো ইজ টু গ্রিন, ইয়েলো ইজ টু গ্রিন, ঠিক আছে। অবভিয়াসলি F2 জেনারেশনে ইয়েলো ইজ টু গ্রিন পাবো। কত হবে সেটা? 3:1। এখানে কি করেছিলাম? টলকে যখন আমরা করেছিলাম তাহলে টল ইজ টু ডোয়ার্ফ কত ছিল? 3:1। তাহলে এখানে যদিও ইয়েলো আছে কিন্তু এর মধ্যে জিন কি আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, হেটারোজাইগাস। তাহলে এক্ষেত্রে কি হবে? ইয়েলো ইজ টু গ্রিন কি হবে? 3:1। আমি বোঝাতে পেরেছি এটুকু? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এবার দেখ, এরপরে রাউন্ড ইজ টু রাউন্ড, রাউন্ড ইন্টু রাউন্ড। তো রাউন্ড তো ডমিনেন্ট ক্যারেক্টার, কিন্তু রাউন্ডের মধ্যে তো এই জিন আছে, ক্যাপিটাল আর স্মল আর, তারা হেটারোজাইগাস। তাহলে কি হবে? তাহলে এখানে রাউন্ড ইজ টু রিঙ্কেল, রাউন্ড ইজ টু রিঙ্কেল, রাউন্ড ইজ টু রিঙ্কেল কি হবে? রাউন্ড ইজ টু রিঙ্কেল সমান 3:1, ঠিক আছে। তাহলে আমরা যদি ধরি যে মেন্ডেলের এক সংকর জননে, বা এটাকে যদি আমরা এইভাবে যদি আমরা ধরে নিই যে তার মধ্যে এখানে দেখ, তাহলে আমরা যদি F2 জেনারেশনে আমরা যদি রেশিও যদি আমরা পেতে চাই তাহলে কি হবে? রেশিও আমরা পাবো, দেখো এখানে আমরা রেশিওটাকে পাবো। দেখ রেশিও কিভাবে পাবো, দেখ দেখ রেশিওটাকে পেতে গেলে কি করতে হবে আমাদেরকে? রেশিওকে পেতে গেলে প্রথমেই এটাকে এটার সঙ্গে গুণ করবি আর এইটাকে এটার সঙ্গে গুণ করবি, ঠিক আছে। তাহলে একটাকে ধরে নে, একটাকে দিয়ে বাকি দুটোকে গুণ করতে হবে। দেখো আমি গুণ করার চেষ্টা করছি। তাহলে দেখ, ইয়েলো রাউন্ড, ইয়েলো রাউন্ড কি পাবি? সিমিলারলি এটার সঙ্গে গুণ কর, তাহলে 3 × 3 কত হবে? 9। তাহলে ইয়েলো রাউন্ড কতগুলো তৈরি হলো? রাউন্ড ইয়েলো রাউন্ড কতগুলো তৈরি হয়েছে? 9। বোঝাতে পারছি? ইজ টু গ্রিন রাউন্ড, গ্রিন রাউন্ড, তাহলে এটা কি হবে? 3 × 1, তাহলে এখানে কি হলো? 3। আবার দেখ, ইয়েলো রিঙ্কেল, ইয়েলো রিঙ্কেল, সুতরাং এক্ষেত্রে কি হবে? 1 × 3 সমান কত হবে? 3 ইজ টু, এক্ষেত্রে কি হবে? গ্রিন রিঙ্কেল, গ্রিন রিঙ্কেল। তো গ্রিন রিঙ্কেল তাহলে কত হবে? 1। ক্লিয়ার? এটার সঙ্গে এটাকে গুণ করছি, বুঝতে পারলাম? ঠিক আছে, বুঝতে পেরেছিস কি একটু বল? ক্লিয়ার? তাহলে মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রসে F2 জেনারেশনের ফেনোটাইপিক রেশিও ইয়েলো রাউন্ড হচ্ছে 9, গ্রিন রাউন্ড হচ্ছে 3, ইয়েলো রিঙ্কেল হচ্ছে 3 এবং
গ্রিন রিঙ্কেল হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে যে রেশিও হচ্ছে 9:3:3:1, সেটা ফেনোটাইপিক রেশিও। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব জেনোটাইপিক রেশিও। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করে আমরা জেনোটাইপিক রেশিও নির্ণয় করব? দেখ, ডাইহাইব্রিড ক্রস অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন অফ মোনোহাইব্রিড ক্রস। দেখ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এটাকে আমরা ক্রস করেছিলাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। আমরা যদি এর আগে যে মোনোহাইব্রিড ক্রস মেন্ডেল যেটা করেছিলেন, তো সেটাকে যদি আমরা দেখি তাহলে কি পেয়েছিলাম আমরা? ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি ইজ টু স্মল টি সমান কি ছিল? 1:2:1। সিম্পলি সেটাকেই আমরা ধরে নেব এখানে। এটা কিন্তু খাতাতে পরে লিখে লিখে প্র্যাকটিস করবি। এই দুটোকে আমরা স্প্লিট আপ করে নিচ্ছি। তাহলে প্রথমে আমি কি ধরব? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইকে আমি ক্রস করছি কার সঙ্গে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সেটা যদি করি তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ইজ টু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সমান কি রেশিও পাবো? অবভিয়াসলি 1:2:1। আবার দেখ, ক্যাপিটাল আর স্মল আর কে যদি আমরা কনসিডার করি তাহলে এখানে আমরা কি রেশিও পাবো? ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল আর ইজ টু স্মল আর সমান কি হবে? 1:2:1। ঠিক আছে, এরপরে দেখো, যদি আমরা আগের মতোই যদি আমরা গুণ করি তাহলে কি হবে? দেখ, আগের মতোই আমরা কি করব? মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, দেখো, আগের মতোই আমরা এবার মাল্টিপ্লিকেশন করব। দেখ, তো এই যে প্রথমে এটাকে যে কোনো একটাকে তুই কনসিডার করে নে, করে 3টে দিয়ে গুণ কর। আবার ফের পরে এইটাকে কনসিডার করে নিয়ে 3টেকে গুণ কর। আবার এটাকে কনসিডার করে 3টে থেকে গুণ কর। তাহলে আমরা মোট 9টা রেশিও পাবো। দেখ, প্রথম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গুণ কর। 1:1 সমান কত হবে? 1। আবার গুণ কর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর কত? 1:2 সমান কত? 2। আবার গুণ কর স্মল ওয়াই ক্যাপিটাল আর কত হবে? 1:1 সমান কত হবে? 1। সেকেন্ডটাকে আমরা যদি ধরি, সেকেন্ডটাকে ধরো। সেকেন্ডটা দেখ, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কত হবে? 2টাকে ধরছি, সমান 2:1 সমান কত হবে? 2। আবার দেখো, এক্ষেত্রে ইজ টু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে 2:2 সমান কত হচ্ছে? 4। আবার দেখো, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সমান কত হচ্ছে? 2। আবার দেখ, এইটাকে ধর, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর সমান কত হচ্ছে? 1। এটা দিয়ে গুণ করছি 1। আবার দেখো, এখানে ক্যাপিটাল ওয়াই স্মল আর সমান কত হচ্ছে? 2। আবার দেখ, স্মল ওয়াই আর স্মল আর সমান কত হচ্ছে? 1:1 সমান 1। তাহলে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে জেনোটাইপিক রেশিও আমরা পাচ্ছি 1:2:1:4:2:1:2:1। এটাকে আমি এই কারণের জন্যই বললাম, অনেক সময় এরকম প্রশ্ন দিতে পারে যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে ক্যাপিটাল ওয়াই স্মল আর তুমি কত পেয়েছো, বা মেন্ডেল কত পেয়েছিলেন, তখন তোকে সেই প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে। কিন্তু তুই যদি সিম্পলি এইভাবে ভাগ করে নিয়ে তুই এখানে দেখ, ক্যাপিটাল ওয়াই স্মল আর কোনটা হচ্ছে, কোনটাকে গুণ করবি? ক্যাপিটাল ওয়াই স্মল আর মানে জাস্ট এই দুটোকে গুণ করে নে, সাইড দিয়ে এই দুটোকে খালি গুণ করে নে, তুই রেশিওটা পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে এই দুটোকে গুণ মানে এইটা। আবার তোকে যদি বলে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কতগুলো ছিল, তুই এখানে দেখে নে, গুণ করলে জাস্ট এই দুটো লিখে নিয়ে তারপরে এটাকে কোনটার সঙ্গে গুণ করলে বুঝতে পারবি, সেইভাবে করে নাও। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বললাম বোঝাতে পেরেছি?
ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি অসুবিধা হয় বলবি, হ্যাঁ? বোঝাতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার। এবার দেখ, এবারে আমি তোকে বলবো যে এই যে আমাদের যে জেনোটাইপ আছে, এখানে কত রকমের গ্যামেট তৈরি হবে। সো হাউ মেনি টাইপস অফ গ্যামেট এই জেনোটাইপ থেকে তৈরি হবে? হাউ মেনি টাইপস অফ গ্যামেট, কত রকমের গ্যামেট এই জেনোটাইপ থেকে তৈরি হবে বলতে পারবি? বলতে পারবি? গ্যামেটস মানে হ্যাঁ, কত রকমের গ্যামেট তৈরি হবে বলো? গ্যামেটস মানে কম্বিনেশন গুলো তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বল কত রকমের গ্যামেট তৈরি হবে? বলছি এই গ্যামেটস মানে কম্বিনেশন গুলো তো। হ্যাঁ, গ্যামেট মানে কি? এতক্ষণ তাহলে কি শুনলি? গ্যামেট মানে হচ্ছে যে যেটা রিডাকশন হয়ে যাচ্ছে, মানে এই যে ফ্যাক্টর যেটা আছে, যেমন ক্যাপিটাল টি স্মল টি, তাহলে গ্যামেট মানে কি সেক সেল এই দুটো সেপারেটেড হয়ে যাচ্ছে ক্যাপিটাল টিতে আর স্মল টিতে, এটা গ্যামেটে ঢুকছে। এটা হচ্ছে সোম্যাটিক সেল, এটা হচ্ছে সোম্যাটিক সেল যেখানে ক্রোমোজোমগুলো হোমোলোগাস পেয়ারে থাকে। যখন গ্যামেট তৈরি হয় তখন তারা আলাদা হয়ে যায়, এটাই হচ্ছে গ্যামেট। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই কত রকমের গ্যামেট পাবি, মানে কত রকমের কম্বিনেশন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর বা স্মল ওয়াই স্মল আর দিয়ে পেতে পারিস বল? টাইপ হ্যাঁ, টাইপস এখানে একটা ফর্মুলা আছে, তো সেটা হচ্ছে 2n ফর্মুলা। ইন মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগোস, নাম্বার অফ হেটারোজাইগোট। ঠিক আছে, তাহলে এখানে হেটারোজাইগোট কতগুলো আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে হেটারোজাইগোট কতগুলো আছে? দুটো। সুতরাং টাইপস অফ গ্যামেট কতগুলো হবে? অবভিয়াসলি 4। এবার তোমাকে একটা আমি প্রবলেম দিচ্ছি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই স্মল ই, কত রকমের গ্যামেট তৈরি হবে বলো? কত রকমের গ্যামেট তৈরি হবে? আমাকে নাম্বার অফ হেটেরোজাইগোট বলতে হবে তো। হ্যাঁ, নাম্বার অফ হেটারোজাইগোট গুণ A, B, B আর E, E are the three different types of heterozygote gonad. তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে এখানে? 2 cube 8 2 টু দি পাওয়ার, cube হওয়া আছে 2 cube n যেহেতু নাম্বার অফ হেটেরোজাইগোট। হ্যাঁ 2 টু দি পাওয়ার 3, একটা দুটো তিনটে এইভাবে দাগ দিয়ে নিবি। তাহলে কত রকমের গ্যামেট তৈরি হবে? 8। ঠিক আছে, আচ্ছা। এবার দেখ মেন্ডেলের ইনহেরিটেন্স অফ দ্য টু জিন্স। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ দ্য টু জিন্স। তো ইনহেরিটেন্স অফ দ্য টু জিন্স মানে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। হেয়ার অল ট্রেটস ইন দ্য প্ল্যান্টস আর সেম, এখানে সমস্ত ট্রেট প্ল্যান্টের ক্ষেত্রে একই রকম রাখা হয়, এক্সেপ্ট দুটো ক্যারেক্টার, কেবলমাত্র দুটো ক্যারেক্টার অর 2 জোড়া ট্রেট। দুটো ক্যারেক্টার মানেই তো ট্রেট। ক্যারেক্টার তাহলে এখানে কি সিড শেপ আর সিড শেপ, দুটো ক্যারেক্টার বলতে সিড শেপ আর সিড কালার, সরি এটা হবে সিড কালার। ঠিক আছে, সিড শেপ আর ওটা হচ্ছে সিড কালার, দুটো ক্যারেক্টার। তাহলে সিড শেপ কি রাউন্ড হতে পারে, রিঙ্কেল হতে পারে, আর কালার কি হতে পারে, ইয়েলো আর গ্রিন হতে পারে। ইয়েলো কালার সবসময় ডমিনেন্ট ওভার গ্রিন আর রাউন্ড শেপ ইজ ডমিনেন্ট ওভার রিঙ্কেল। মেন্ডেল এক্ষেত্রে কি চয়েস করেছিল? রাউন্ড ইয়েলো সিড। দেখো রাউন্ড ইয়েলো সিডের সঙ্গে রিঙ্কেল গ্রিন সিডকে তিনি চয়েস করেছিলেন। তাহলে যেহেতু পেরেন্টস এখানে সবসময় হবে পিওর লাইন, তাহলে দেখ প্রথম ক্ষেত্রে কি আছে, ক্যাপিটাল আর এইটা। ঠিক আছে, এদের সঙ্গে ক্রস করছে। গ্যামেট মানে কি দেখ, এখান থেকে তাহলে দুটো গ্যামেট তৈরি হবে, 2 ধরনের গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, একটাতে দেখ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই যাবে, সরি 1 টাইপ অফ গ্যামেট তৈরি হবে। কেন? এখানে নাম্বার অফ হেটারোজাইগোট হচ্ছে 0, মানে 0 এখানে। ঠিক আছে, তাহলে দেখ এখানে কি হচ্ছে 1 টাইপ অফ গ্যামেট, a টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে এক রকমের গ্যামেট তৈরি হচ্ছে। একটা গ্যামেটে এখানে আমি বোঝার সুবিধার জন্য দেখ এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তাহলে একটা গ্যামেটের মধ্যে এইটা ঢুকবে জিন ক্রোমোজোম, আর একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর এখানেও তাহলে একই টাইপের গ্যামেট তৈরি হচ্ছে, স্মল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এদের যদি ফিউশন হয় তাহলে কি তৈরি হচ্ছে? এই ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে।
এদেরকে যদি আমরা সেলফ হাইব্রিডাইজ করি তাহলে কি হবে, 4 রকমের গ্যামেট তৈরি হচ্ছে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই যুক্ত একটা গ্যামেট, ক্যাপিটাল আর স্মল ওয়াই যুক্ত গ্যামেট, স্মল আর ক্যাপিটাল ওয়াই যুক্ত গ্যামেট এবং স্মল আর স্মল ওয়াই যুক্ত গ্যামেট। তার মানে যত রকমের প্রবাবল কম্বিনেশন হওয়া সম্ভব তত রকমের প্রবাবল কম্বিনেশনে গ্যামেট তৈরি হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এদিকেও কি হবে, এদিকেও একই রকমের গ্যামেট তৈরি হবে। এবার তুমি গুণ করো, এবার কি করবে, এবারে গুণ করো এখানে দেখ। তাহলে আর আর ওয়াই ওয়াই, সুতরাং আর যদি থাকে তাহলে সেটা রাউন্ড হবে, আর ক্যাপিটাল ওয়াই যদি থাকে তাহলে সেটা ইয়েলো, তাহলে এখানে রাউন্ড ইয়েলো। আবার দেখ আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটাও কিন্তু রাউন্ড ইয়েলো। এখানেও সেরকম আর আর ক্যাপিটাল ওয়াই, তাহলে এটাও রাউন্ড ইয়েলো, রাউন্ড ইয়েলো। তাহলে 9 ভাগ 1 2 3 4 5 6 7 8, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি 9। এই 9টা কি হচ্ছে, এই 9টা হচ্ছে রাউন্ড ইয়েলো হচ্ছে। ঠিক আছে, এই 9টা কি হচ্ছে, ত্রিভুজের মতো করে দিই, রাউন্ড ইয়েলো। ক্লিয়ার? আবার দেখ এখানে যদি গুণ করি ক্যাপিটাল আর স্মল ওয়াই, তাহলে এটা কি হবে, রাউন্ড গ্রিন হবে। ঠিক আছে, রাউন্ড গ্রিন হবে যেহেতু দুটোই স্মল ওয়াই আছে। আবার দেখ ক্যাপিটাল আর স্মল আর এটা, তাহলে এটা কি হবে, রাউন্ড গ্রিন হবে। ঠিক আছে, এখানেও রাউন্ড গ্রিন হবে, গ্রিন কালারে করেছে। আর সবশেষে যেটা হবে সেটা হচ্ছে রাউন্ড রিঙ্কেল। কিন্তু এত বড় চেকার বোর্ড মানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরীক্ষার সময়, সেই জন্য ওই টেকনিকটা তোকে দেখিয়ে দিলাম। তাহলে এখানে দেখ এনসিইআরটিতে যেভাবে করা আছে, রাউন্ড ইয়েলোর সঙ্গে এখানে রিঙ্কেল গ্রিনের প্রধানত ক্রসিং করা হচ্ছে, গ্যামেট এরকম তৈরি হচ্ছে, তার ফলে যেটাগুলো তৈরি হচ্ছে সেটা সব হচ্ছে রাউন্ড ইয়েলো। এবং এই রাউন্ড ইয়েলোকে যদি আমরা এইভাবে যদি আমরা ক্রস করি তাহলে দেখ রাউন্ড ইয়েলো, এগুলো সব রাউন্ড ইয়েলো। তার সঙ্গে সঙ্গে দেখ রিঙ্কেল ইয়েলো, দেখ এখানে রিঙ্কেল ইয়েলো ছবিতে কি সুন্দর দেখিয়েছে। আর হচ্ছে রাউন্ড, এবং এক্ষেত্রে দেখ রাউন্ড আছে। ঠিক আছে, সুতরাং আবার দেখ এখানে রাউন্ড রিঙ্কেল, তার সঙ্গে সঙ্গে এরকম বিভিন্ন, মানে স্মল ওয়াই মানে হচ্ছে গ্রিন। ঠিক আছে, স্মল ওয়াই এখানে যেহেতু স্মল ওয়াই আছে তার মানে গ্রিন। ঠিক আছে, তাহলে এইভাবে প্রধানত মেন্ডেল তার ডাই হাইব্রিড ক্রস করেছিলেন। এবার তোমাকে আমার প্রশ্ন, ধরা যাক এরকম একটা জেনোটাইপ আছে। কেমন জেনোটাইপ, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে এই জেনোটাইপের ফেনোটাইপ কি হবে, এই জেনোটাইপের ফেনোটাইপ কি হবে বল? হ্যাঁ, ইয়েলো ইয়েলো রিঙ্কেল। ঠিক আছে, ইয়েলো রিঙ্কেল একদম। ধরা যাক এরকম একটা জেনোটাইপ আছে, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এক্ষেত্রে কি ফেনোটাইপ হবে বলো? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হবে গ্রিন রাউন্ড। ঠিক আছে, এইবার দেখ তাহলে মেন্ডেল আমরা কি দেখলাম, মেন্ডেলের ফেনোটাইপিক রেশিও দেখ 9:3:3:1। তো এই যে 9টা এবং এই দিকে যে একটা, এগুলো হচ্ছে পেরেন্টাল। দেখ তাদের পেরেন্ট কি ছিল, পেরেন্ট ছিল রাউন্ড ইয়েলো, ছিল কি না? আর কি ছিল, গ্রিন রিঙ্কেল। তাহলে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে আরো দুটো নতুন কম্বিনেশন আমরা পেলাম। তাহলে 9 ভাগ কিন্তু পেরেন্টাল, প্রথম যেটা শুরু করেছিলাম। তো রাউন্ড ইয়েলো দেখ 9 ভাগ। ঠিক আছে, আর রিঙ্কেল গ্রিন কত ভাগ, দেখ 1 ভাগ। ঠিক আছে, তাহলে 9 এর 10 কতগুলো হচ্ছে 10, 9 + 1 কতগুলো হচ্ছে 10। কিন্তু কতগুলো ইন্ডিভিজুয়াল পেয়েছি, তুই ওই বক্সগুলো গুনলে 16টা বক্স পাবি। তাহলে দেখ পেরেন্টাল কম্বিনেশনের পার্সেন্টেজ অনেক বেশি। আর নন পেরেন্টাল বা নতুন কম্বিনেশন কতগুলো হচ্ছে, হাইব্রিডস কতগুলো হচ্ছে, হেটারও জায়গাটা অবভিয়াসলি। তাহলে দেখ 3 + 3 মানে 6টা বাই 16, তাহলে 37.5। অ্যাকচুয়ালি এটা কিন্তু 3:1 × 3:1, এই যে এটা যেটা বলছিলাম যে মোনোহাইব্রিড ক্রসের গুণফল। এবং জেনোটাইপিক রেশিও দেখ 1:2:1। তুই কিভাবে মনে রাখবি, প্রথমে 1 2 1, তারপরে 1 2 1, মাঝখানেরটা শুধু 2 দিয়ে গুণ করে দিবি। ঠিক আছে, 1 2 1 1 2 1, মাঝখানেরটা 2 দিয়ে গুণ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে জেনোটাইপিক রেশিও এটাও কিন্তু 1 2 1 এবং 1 2 1 এর গুণফল, যেটা দেখাচ্ছিলাম।
So dihybrid cross may also be called as the product of two monohybrid cross. তাহলে ডাইহাইব্রিড ক্রস কি? দুটো মোনোহাইব্রিড ক্রসের প্রোডাক্ট। মেন্ডেল মেড সেপারেট মোনোহাইব্রিড ক্রস বিটুইন ইয়েলো অ্যান্ড দ্য গ্রিন সিডেড প্ল্যান্ট। পরে তিনি ইয়েলো গ্রিন সিডেড প্ল্যান্টের মধ্যে সেপারেটলি মোনোহাইব্রিড ক্রস করেছিলেন অ্যান্ড বিটুইন দ্য রাউন্ড অ্যান্ড রিঙ্কেল সিডেড প্ল্যান্ট, এবং তিনি একই রকমের রেশিও পেয়েছিলেন। তাহলে ফেনোটাইপিক রেশিও দেখ, এখানে যেগুলো আমি একটু আগে বললাম তো সেগুলোই এখানে লেখা আছে যে গুণ করছে এখানে, সো গুণ করে করে আমরা কিভাবে পাচ্ছি, ঠিক আছে। ফেনোটাইপিক রেশিও 9:3:1 আর জেনোটাইপিক রেশিও পাচ্ছে 9:, এখানে এই যে এটা দেখ 1:2:1, তারপরে 2 দিয়ে গুণ কর, তারপর শেষে 1:2:1। অন অবজার্ভিং দ্য F2 রেজাল্ট দেখে মেন্ডেল অবজার্ভ দ্যাট বোথ দ্য ইয়েলো অ্যান্ড দ্য গ্রিন কালার সেগ্রিগেটেড ইন 3:1 রেশিও, এবং রাউন্ড এবং রিঙ্কেল সিড অলসো সেগ্রিগেট মানে আলাদা হয়ে যায় 3:1 রেশিও, ঠিক আছে। এইসব দেখে মেন্ডেল কি দেখলেন? ইয়েলো আর গ্রিন আমরা আগেই দেখেছি মোনোহাইব্রিড ক্রস দিয়ে, এবং এখান থেকেই তিনি একটা ল দিলেন, এবং সেটাই হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। স্বাধীন বিন্যাস সূত্র, মানে যত রকমের কম্বিনেশন সম্ভব তত রকমের কম্বিনেশনে গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। এটুকু বোঝাতে পেরেছি? ক্লিয়ার? একটু বলবি, বুঝতে পেরেছিস? এবার দেখ, অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য ডাইহাইব্রিড ক্রসের রেজাল্ট অনুযায়ী মেন্ডেল প্রপোজড থার্ড ল অর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এক্ষেত্রে কি বলছেন? তিনি যে জিনগুলো নিয়েছিলেন সব আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, সেই জন্য তাদের আলাদা হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি ছিল। দেখ বলছে হোয়েন টু পেয়ার্স অফ অ্যালিল আর কম্পাউন্ড ইন আ হাইব্রিড, এখানে কি একটা হাইব্রিড ইন্ডিভিজুয়ালের দুটো পেয়ার অফ অ্যালিলকে কম্বাইন করছে, চারটে অ্যালিলকে, সেগ্রিগেশন অফ ওয়ান পেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানাদার পেয়ার। একটা পেয়ার যখন আলাদা হয় অন্য পেয়ারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। বলছে যে একটা হাইব্রিডে কনসিডার দ্য সেগ্রিগেশন অফ ক্যাপিটাল আর স্মলার সেগ্রিগেশনকে তুই কনসিডার কর। তাহলে 50% গ্যামেটের মধ্যে দেখ, এখানে গ্যামেট আছে চারটে, যদি গ্যামেট ধরি তাহলে 50% গ্যামেটের মধ্যে কি থাকবে? ক্যাপিটাল আর, আর বাকি 50% গ্যামেটের মধ্যে স্মলার থাকবে। সিমিলার কেসও কিন্তু এখানে ঘটবে, 50% গ্যামেটের মধ্যে ক্যাপিটাল ওয়াই থাকবে, আর 50% গ্যামেটের মধ্যে স্মল ওয়াই থাকবে। তার মানে এরা এই যে অ্যালিলগুলো এরা যে সেপারেটেড হচ্ছে একটা আর একটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেহেতু এরা আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, আলাদা আলাদা লাইন করেছে, ওই জন্য এখানে গ্যাপ আছে লাইনে, সেই জন্য কি এটা সেপারেটেড হয়ে যাবে, এটা একটা গ্যামেটে ঢুকবে, এটা একটা গ্যামেটে ঢুকবে, এটা একটা গ্যামেটে ঢুকবে, ঠিক আছে। বলছে নাও বিসাইড ইচ গ্যামেট হ্যাভ আইদার ক্যাপিটাল আর স্মলার। এখানে দেখ প্রত্যেকটা আমরা যে চারটে গ্যামেট যে আমরা ধরেছি তার মধ্যে কোনো গ্যামেটে হয় হতে পারে ক্যাপিটাল আর অথবা হতে পারে স্মলার। ইট শুড হ্যাভ দ্য অ্যালিল ক্যাপিটাল ওয়াই অর স্মল ওয়াই, অথবা তাহলে এর মধ্যে ক্যাপিটাল ওয়াই অথবা স্মল ওয়াইও থাকতে পারে। যে গ্যামেটের মধ্যে ক্যাপিটাল আর আছে সেখানে থাকতে পারে ক্যাপিটাল ওয়াই অথবা থাকতে পারে স্মল ওয়াই। এখানে দেখ স্মল ওয়াই, ঠিক আছে। সো সেগ্রিগেশন অফ দ্য ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সেগ্রিগেশন ক্যাপিটাল ওয়াই অ্যান্ড স্মল ওয়াই। তাহলে এই যে তারা পরস্পর থেকে আলাদা হচ্ছে গ্যামেট তৈরির সময়, তো তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেপারেটেড হয়। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কি পাচ্ছি? সো দাস দেয়ার আর 4 টাইপস অফ গ্যামেট, এবং সেই জন্যই 4 রকমের গ্যামেট তৈরি হচ্ছে, হুইচ হ্যাভ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মলার ক্যাপিটাল ওয়াই আর স্মলার স্মল ওয়াই, ইচ উইথ ফ্রিকোয়েন্সি অফ 25%। তাহলে দেখ 25 চারটে যেহেতু আছে, তার মানে এটা 25%, এটা 25%, এটা 25% আর এটা 25% তৈরি হবে, ঠিক আছে। It is possible because an allele present in different chromosome. Mendel was very lucky. এবং লাক তাদেরকেই ফেভার করে, যে ঈশ্বর তাদেরকেই ফেভার করেন যে যারা খুব ভালো কাজ করে। মেন্ডেলের এখান থেকে মেন্ডেল যে ক্যারেক্টারগুলোকে কনসিডার করেছিলেন, প্রত্যেকটা ক্যারেক্টারের জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল। আমি কি বলেছিলাম? একটা ক্রোমোজোমে একাধিক জিন থাকতে পারে, ঠিক আছে। এটা ধরো একটা ক্যারেক্টারের জিন আছে, এটা একটা ক্যারেক্টারের জিন আছে, এটা একটা ক্যারেক্টারের জিন আছে। কিন্তু লাকিলি মেন্ডেল মটর গাছের যে 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার কনসিডার করেছিলেন,
প্রত্যেকটা ক্যারেক্টারের জিন আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, সেই জন্য তাদের সেপারেটেড হওয়ার প্রবাবিলিটি অনেক, সেই জন্যই তারা সেপারেট হয়েছিল এবং সেই কারণের জন্যই মেন্ডেল কিন্তু ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দিতে পেরেছিলেন। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? পরে আমরা দেখব লিঙ্কেজটা আমরা পড়ব। দেখ বলছে হাউ মেনি গ্যামেটস আর প্রডিউসড ফ্রম দ্য জেনোটাইপ, এই জেনোটাইপ থেকে কতগুলো গ্যামেট তৈরি হয় এরকম কিছু বিষয় দেওয়া আছে। তাহলে একদম 7 টপিকস পর্যন্ত আমরা পড়লাম। এবার তোকে বলি যে মেন্ডেল, এই যে আমি বললাম যে মেন্ডেল ওয়াজ ভেরি লাকি। কেন? মেন্ডেল মনে কর ধর এরকম মটর গাছের একটা ক্রোমোজোম আছে এবং এই ক্রোমোজোমে ধর ইয়েলো কালারের জিন আছে, এই জায়গাতে ইয়েলো কালারের জিন আছে, ঠিক আছে, বা সিড কালারের জিন আছে। আবার দেখ অন্য একটা ক্রোমোজোমে কিন্তু এক্ষেত্রে দেখ এক্ষেত্রে কি হবে, অন্য ক্রোমোজোমে কিন্তু আমরা রাউন্ড রিঙ্কেলের জিন পাবো, কিন্তু এই রাউন্ড রিঙ্কেলের জিন কখনোই এই ক্রোমোজোমে থাকবে না। যদি এই ক্রোমোজোমে থাকতো, যখন গ্যামেট তৈরি হতো তখন এই ক্রোমোজোমটা একটা গ্যামেটে ঢুকবে। দেখ এই ক্রোমোজোমটা কি হলো, একটা গ্যামেটে ঢুকছে, ক্রোমোজোমের সেপারেশন হবে, আবার এই ক্রোমোজোমটা একটা গ্যামেটে ঢুকবে। ঠিক আছে, যদি এরা যদি একই ক্রোমোজোমে থাকতো এই দুটো জিন, তাহলে দেখ এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ঢুকে যেত একটা গ্যামেটে, আর এখানে কি ঢুকে যেত, স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, তাহলে 4 রকমের নয়, এক্ষেত্রে আমরা 2 ধরনের গ্যামেট আমরা পেতাম। কিন্তু যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই জন্য যেহেতু এরা আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, এটুকু বোঝাতে পেরেছি আমি কি বললাম? জিনগুলো যদি একই ক্রোমোজোমে থাকতো তাহলে কি সিচুয়েশন হতো, বুঝতে পেরেছিস? এটাই বোঝা গেছে? একটু বলবে জিনগুলো যদি একই ক্রোমোজোমে থাকতো তাহলে কি সিচুয়েশন হতো, বোঝা গেছে? এবারে জিনগুলো যদি আলাদা ক্রোমোজোমে, যেটা মেন্ডেল এর ক্ষেত্রে যেটা হয়েছিল, মনে কর ধরে এরকম একটা ক্রোমোজোম আছে যেখানে কি আছে, সিড কালারের জিন আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ধরে নাও। আবার এরকম একটা জিন আছে, মানে ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমে প্রধানত তাদের সিড শেপের জিন আছে, ধর ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই জিনগুলো আবার যখন গ্যামেট তৈরি হবে, তাহলে একটা গ্যামেটের মধ্যে এই জিনটা এবং এটা ঢুকবে। ঠিক আছে, মানে এখান থেকে যে ইন্ডিভিজুয়াল তৈরি হবে। সুতরাং অ্যাকচুয়ালি একসঙ্গে একই ক্রোমোজোমের মধ্যে যদি জিনগুলো থাকতো, তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাস, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তাহলে পসিবল হতো না। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তাহলে কি হতো না, পসিবল হতো না। ঠিক আছে, এবং একই ক্রোমোজোমের মধ্যে জিনগুলো যদি থাকে তাহলে তাদের একসঙ্গে থাকার প্রবণতা দেখা যায়, সেটাকেই বলা হয় লিঙ্কেজ। পরের দিন আমরা সেই লিঙ্কেজ সম্পর্কে পড়ব। সো লিঙ্কেজ ইজ অলসো অ্যান এক্সেপশন অফ মেন্ডেলিজম। লিঙ্কেজও কিন্তু মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, এক্সেপশন অফ মেন্ডেলিজম। পরের দিন খুব ভালোভাবে এটা বুঝবো। ঠিক আছে, তাহলে জেনেটিক্সের আমি সেকেন্ড ক্লাসে আজকে আলোচনা করলাম, এক্সেপশন অফ মেন্ডেলিজম মেনলি আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে ডাই হাইব্রিড ক্রস এবং কেন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অ্যাসর্ট কথার মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, পসিবল হয়েছিল মেন্ডেলের পক্ষে স্টাডি করার। পরের দিন আমরা যেটা পড়বো, একটু নোটস দেখিয়ে দিচ্ছি। দেখ, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স আছে। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স খুব ইন্টারেস্টিং এবং খুব বোঝার চ্যাপ্টার। এটা একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে। লিঙ্কেজ আছে, তার সঙ্গে সঙ্গে সেক্স ডিটারমিনেশন আছে। ঠিক আছে, এখানে সেক্স ডিটারমিনেশন আছে এবং কিছু সিনড্রোম আছে, কিছু ডিজিজ সিনড্রোম আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আছে পেডিগ্রি অ্যানালাইসিস। ঠিক আছে, এরকম অনেক কিছু বিষয় আছে। তাহলে এখনও মোটামুটি 2-3টে ক্লাস লাগবে এটা কমপ্লিট করতে। ঠিক আছে, এটা কমপ্লিট করে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়ে ফেলবো।
ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তো আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।